নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে 26শে শ্রাবণ 1432। আপনারা সকলেই জানেন আজকে রবীন্দ্র সপ্তাহের চতুর্থ দিন। আজকে আমরা চতুর্থ আমাদের মাঝে বক্তা উপস্থিত আছেন ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি। আজকে সভামুখের ভূমিকায় রয়েছেন অধ্যাপক অমল পাল এবং সঙ্গীতায়োজনে রয়েছে সঙ্গীত বিভাগ বিনয় ভবন। আজকের বিষয় মহাকাশ ও রবীন্দ্রনাথ। আমি আজকের যে দুজন অতিথি আমাদের বক্তা ডক্টর দুয়ারি এবং অমলদা, অধ্যাপক অমল পাল, তাদেরকে মঞ্চাস্থ অনুরোধ করব। আমি কর্মীমণ্ডলীর যুগ্ম সম্পাদক জয়কে অনুরোধ করব তাদের মঞ্চে নিয়ে আসতে। আমি যারা দায়িত্বে আছেন তাদের অনুরোধ করব আমাদের দুই অতিথিকে বরণ করে দিতে যথাযথ সম্মান। সাধু 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 সাধু। আমি আলোচনা সভা, আজকের আলোচনা সভা পরিচালনা করার, এখান থেকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার অধ্যাপক অমল পালের হাতে সমর্পণ করবো। তার আগে দুটি ঘোষণা। একটি হলো যে আপনাদের মোবাইল ফোনগুলিকে যদি একটু সাইলেন্ট মোডে রাখেন বা ফ্লাইট মোডে রাখেন খুব ভালো হয়, বক্তার সুবিধে হয়, শ্রোতাদের সুবিধে হয়, অন্যান্য শ্রোতাদের সুবিধে হয়। 2 নম্বর হলো গিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সূচি আপনারা অনেকেই পেয়েছেন এবং অনুষ্ঠানক্রমে একটি বদল হয়েছে। আমাদের প্রথম গানটি আকাশ ভরা সূর্য তারা ছিল, তার পরিবর্তে আজকে প্রথম গানটি হবে বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। অমলদা, তোমার আমি অনুরোধ করবো।
নমস্কার। আজকে রবীন্দ্র সপ্তাহে আমরা বক্তা হিসেবে যাকে পেয়েছি তিনি অধ্যাপক দেবীপ্রসাদ দুয়ারী। এই নামটি আমাদের অনেকের কাছেই পরিচিত, হয়তো চাক্ষুষ অনেকে আমরা দেখিনি, কিন্তু তার কথা শুনেছি বিভিন্ন মাধ্যমে। তার কাজের সঙ্গেও এখানকার অনেকেরই নিশ্চয়ই পরিচয় আছে। তিনি মহাকাশ বিশেষজ্ঞতার জন্য বিশেষ পরিচিত। দেশ বিদেশের বিভিন্ন উচ্চমানের প্রতিষ্ঠানে গবেষণা এবং অধ্যাপনায় তার জীবনের অনেকটা সময় অতিবাহিত হয়েছে। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের পরিচালনায় তার দক্ষতা এবং বিভিন্ন প্রকল্পের উদ্ভাবনীতে তার বিশিষ্ট ভূমিকার কথা অনেকেই জানেন। দেশ বিদেশে বহু কর্মশালা এবং আলোচনা চক্রে তিনি আমন্ত্রিত হয়েছেন, পেয়েছেন বহু পুরস্কার। 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। সহজ ভাষায় সাধারণের বোধগম্য করে বোঝার জন্য মহাকাশের সহজপাঠ নামে তিনি একটি উল্লেখযোগ্য বই লিখেছেন। কসমিক কনসেপ্টস অ্যান্ড চ্যালেঞ্জেস নামেও তার একটি বিশেষ বই আছে। পদার্থবিদ্যার বিদ্যালয় পাঠ্য বইয়ের লেখক হিসেবেও তিনি সমাদৃত হয়েছেন। আমরা আজ তাকে পেয়েছি। আমি অধ্যাপক দুয়ারীকে অনুরোধ করব তার বক্তব্য উপস্থাপনের জন্য। তিনি যে বিষয়টি বলবেন সবাই জেনেছেন, মহাকাশ ও রবীন্দ্রনাথ, আমাদের সকলের প্রিয় বিষয়, আমাদের সকলের প্রিয় বক্তা। আমি আহ্বান করছি ডক্টর দুয়ারী। শুভ সন্ধ্যা। আজকে এই রবীন্দ্র সপ্তাহে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশ্বভারতী কর্তৃপক্ষ, বিশেষ করে মাননীয় উপাচার্য এবং প্রাথমিকভাবে প্রফেসর সুদীপ বোসের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের আহ্বানে মাস দুয়েক আগে একটা বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছিল কলকাতায় বিশ্বভারতীর যে সম্পাদনা বিভাগ আছে সেখানে একটি প্রেক্ষাগৃহ উদ্বোধন উপলক্ষে। সেই বক্তৃতার ফলস্বরূপই হয়তো আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সবার কাছে। আমার বিষয়বস্তুটা বক্তব্যে আমার কাছে একটু কঠিন তার কারণ, কোনো বিষয়ের উপর যদি কোনো বক্তব্য রাখতে হয় সুষ্ঠুভাবে, সঠিকভাবে, তাহলে বিষয়টিকে গভীরভাবে জানার দরকার যিনি বক্তা তার। আমি মহাকাশ সংক্রান্ত ব্যাপারে পড়াশোনা করি, এখনো পড়াশোনা করি, সুতরাং খুব গভীরভাবে জানি এটা বলতে একেবারেই পারবো না। আর রবীন্দ্রনাথকে নিয়ে সত্যি আমার কোনো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য একেবারেই নেই। দুটো ব্যাপারেই আমার কিন্তু অনেক ফাঁক রয়ে গেছে। কিন্তু তবু ঘটনাটা শুরু আমার খুব ছোট্টবেলায়, 13-14 বছর বয়সে মূলত বাবা মার চেষ্টায় রবীন্দ্রনাথের যে 13 খণ্ড
রচনাগুলি ছিল, তার ত্রয়োদশ খণ্ডে পড়তে পড়তে অনেকগুলোই বুঝতাম না আমি, সেই রস আস্বাদন করার ক্ষমতা আমার তখন ছিল না। কিন্তু বিশ্ব পরিচয় বলে একটি অধ্যায় বা একটা পরবর্তীকালে বই হয়েছে, সেটা পড়তে গিয়ে খুব খটকা লেগেছিল। কারণ আমার কাছে তখন এবং এখনো দেখি চারপাশে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা বিশেষ ধারণা প্রত্যেক বাঙালির মধ্যে কাজ করে। শুধু বাঙালি কেন, প্রত্যেক ভারতীয়র মধ্যে কাজ করে। শুধু ভারতীয় কেন, বেশ কিছু বিদেশি মানুষের মধ্যে কাজ করে। আর তার 90-95% হচ্ছে যে তিনি মহাকবি, গান, আঁকা, লেখা, সৃষ্টি সমস্ত কিছু নিয়ে তার যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি আমাদেরকে বিহ্বল করে তোলে। এবং তার ফলে এখনকার দিনে আমরা মোটামুটি সবাই তাকে পূজনীয় একটি মানুষ হিসাবে গণ্য করি। কিন্তু আমার যেটা পরবর্তীকালে মনে হয়েছে, বিশেষ করে ওনার সার্ধ শতবর্ষে একটা অনুষ্ঠান করার মধ্যে দিয়ে, যে রবীন্দ্রনাথের যে বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান মনীষা, অনুভূতি, বিজ্ঞান চেতনা, এই দিকটাকে নিয়ে আমরা বোধহয় খুব একটা সমাজ জীবনে আলোচনা করার সুযোগ পাই না, বা তরুণ প্রজন্মকে খুব একটা জানিয়ে উঠতে পারি না। আর সেই জন্যই রবীন্দ্রনাথ বলতে আমাদের দৈনন্দিন জীবনে কয়েকটা দিন, বিশেষ দিন, কয়েকটা বিশেষ অনুষ্ঠানের মধ্যে আমরা ঘোরাঘুরি করি। সেই ক্ষেত্রে মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিজ্ঞান চিন্তা, বিশেষ করে যে সময় তিনি 1937 সালে লিখেছিলেন বিশ্ব পরিচয়, আচার্য সত্যেন্দ্রনাথ বোসকে উৎসর্গ করে তার মৃত্যুর 4 বছর আগে, সেই সময়ে দাঁড়িয়ে যে মানুষ কিছু লেখা লিখে গেছে, সেগুলো শুধু তথ্য নয়। কেন, তার আগেও বাংলা সাহিত্যের একজন বিরাট পণ্ডিত মানুষ, তিনি বিজ্ঞান নিয়ে লিখেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি লিখেছিলেন বিজ্ঞান রহস্য। কিন্তু সেখানে সেটাকেও আমাকে ওই একটু দেখতে হয়েছে রিসেন্টলি রিভিউ করার জন্য। দেখলাম যে পশ্চিমী সভ্যতা, মূলত ইউরোপীয় সভ্যতায় বিজ্ঞান কিভাবে প্রসার হয়েছে, কিভাবে বিভিন্ন আবিষ্কার হয়েছে, বিভিন্ন দিকগুলোকে তিনি একেবারে তথ্যগতভাবে তুলে ধরেছেন। কিন্তু সেখানে অন্তত আমার কাছে ব্যক্তিগতভাবে বিজ্ঞানের রসটা যেন কোথায় যেন একটু শুকিয়ে গেছে। অথচ রবীন্দ্রনাথের এই লেখার মধ্যে এত সুন্দর সুললিতভাবে যে কোনো সাধারণ স্বাভাবিক মানুষের কাছে, তার মনের কাছে পৌঁছে দেওয়ার মতো করে তিনি লিখেছেন, যেটা আমার কাছে খুব খুব একটা দৃষ্টান্তমূলক মনে হয়েছিল। আর সেই জন্যই যেহেতু আমি বিজ্ঞানের চেষ্টা করি, বিজ্ঞানকে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করি, মনে হয়েছিল কেননা আমরা রবীন্দ্রনাথকে নিয়ে বিজ্ঞান প্রসারের কাজ করতে পারি। আর সেই জন্য একটু ব্যতিক্রমী আমার বক্তৃতা, যেখানে শুধুমাত্র রবীন্দ্রনাথের যে দিকগুলো নিয়ে আমরা সবাই জানি, সেগুলো থেকে বেরিয়ে হয়তো একটু অন্যরকম, তার সঙ্গে রয়েছে আমার এই পড়াশোনা করার বিষয়ে কয়েকটি জিনিস এবং তাদের সাজুজ্য। তাই রবীন্দ্রনাথ ও মহাকাশ বা মহাকাশ ও রবীন্দ্রনাথ আমার কাছে কোথায় যেন এক হয়ে যায় অনুভূতির জগতে। মনে রাখতে হবে যে তার কথার মধ্যে আছে যে আমাদের দৈনন্দিন জীবনের যে আমাদের সীমিত যে গণ্ডি, দৃষ্টি হোক, চিন্তনে হোক, মননে হোক, সেই গণ্ডি থেকে বেরোতে পারার নামই হচ্ছে মনুষ্যত্বের একেবারে ওপরে অন্তত পৌঁছানোর চেষ্টা করা। আর সেই জন্যই তার কথার সূত্রেই বলতে পারি যে অসীমকে যদি আমি বুঝতে পারি, তাহলে সীমাকে বুঝতে পারবো। আবার সীমাকে যদি বুঝতে পারি, অসীম স্বচ্ছ হবে। মানেটা কি? খুব ভেঙে বলতে গেলে, আমি যদি কালো রংটা কি রং সেটা যদি না বুঝতে পারি, সাদা রংটা যে কত সুন্দর সেটা বুঝতে পারবো না। ইংরেজিতে যাকে বলে কন্ট্রাস্ট। সুতরাং আমাদের চিন্তা ভাবনার মধ্যেও যেগুলো আমাদের অনেকটা কল্পনার জগতের কাছাকাছি বা তারও বাইরে, সেগুলোকে যদি আমি আমার চিন্তার
ক্ষমতার মধ্যে না আনতে পারি, আমার সীমানাটা কি সেটা আমি বুঝতে খুব একটা পারবো না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমরা সবাই ভাবি যে আমাদের পড়াশোনা, কাজকর্ম, প্রয়োগ ক্ষমতা আমাদের বুদ্ধির ওপর নির্ভর করে, এবং ছাত্রছাত্রীরা অনেকেই বুঝে নেন যে এইটা আমি করতে পারি, এটা আমি করতে পারি না। আমি আমার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, কেউ ছোট কেউ একটু বৃহৎ পরিসরের মধ্যে আমি ঘুরে বেড়াতে পারি। কিন্তু আমরা ভুলে যাই যে হাজার হাজার কোটি কোটি আলোকবর্ষ বিরাটত্বের কোনো সীমানা নেই, অসীম মহাশূন্য আমরা মাত্র এই 25 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে দেখতে পাই। সুতরাং 99% মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে খুব একটা বুঝে উঠতে পারে না তার জীবনকালের শেষ অবধি, যে আমি কতটা করতে পারি। সেই জিনিসটার ছোঁয়া বোধহয় রবীন্দ্রনাথের এই লেখার মধ্যে আমার কাছে লেগেছে। তাই সীমা আর অসীমের এই কথাকে আমি তুললাম। আর তার কথা তুলে মহাবিশ্বে, মহাকাশে, মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমে বিস্ময়ে, ভ্রমে বিস্ময়ে। এই যে ভ্রমণ, এ কিন্তু অত্যন্ত একটা একাকিত্বের ভ্রমণ। এখানে আমি সবাইকে নিয়ে যাওয়া যায় না। কেন? এর সম্পর্কে আমাদের পুরো কোনো বাহ্যিক ধারণা এখনো গড়ে ওঠেনি। কিছুটা অস্পষ্টতা, কিছুটা কল্পনা, কিছুটা ধরে নেওয়া, আবার কিছুটা আমার মনের গভীরতা দিয়ে তাকে একটা বোঝার চেষ্টা করা। সুতরাং ভীষণ একান্ত একটা ব্যাপার। তবে এটা মনে রাখতে হবে যে মহাকাশকে আমরা যেমন দেখছি, মহাকাশ আমাদের দেখছে। বলবেন সেটা আবার কি, একটু গোল গোল কথা লাগলো না। এটার একটা নাম আছে, তাকে বলে অ্যানথ্রপিক প্রিন্সিপাল। এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে সবাই মানে। আপনারা এই মুহূর্তে এখানে বসে আছেন কেন বলুন তো? আমি আছি বলে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি কেন বলুন তো? আপনারা বসে আছেন বলে। সুতরাং কোথায় একটা পারস্পরিক যোগাযোগ পৃথিবীর যে কোনো জিনিসের সঙ্গে যে কোনো জিনিসের সবসময় থাকে। আমি যদি না থাকতাম, আপনি যদি না থাকতেন, কেউ কি কোনোদিন বলতো যে পূর্ণিমার চাঁদ একটা রূপলি থালার মতো? কেউ বলতো না। কোনটা ইংরেজিতে কজ আর কোনটা এফেক্ট আমরা কিন্তু এখনো বুঝি না। এটাকেই অ্যানথ্রপিক প্রিন্সিপাল বলে। রবীন্দ্রনাথের ভাষায় চেতনার রঙে পান্না হলো সবুজ। আমার চেতনা না থাকলে পান্না সবুজ কি হলুদ কি লাল কে জানে। সুতরাং সেই দিক থেকে আমাদের মনোজগৎকে নিয়ে আমরা খুব একটা ভাবার সময় পাই না, অন্তত একবিংশ শতাব্দীর এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে শুধু ছুটে চলার নামই হচ্ছে প্রগতি, ছুটে চলার নামই হচ্ছে সাফল্য, ছুটে চলার নামই হচ্ছে জীবনকে বেঁচে থাকার একটা আনন্দ। ছোটা নিশ্চয়ই দরকার, কিন্তু কোনো কোনো সময় মনের দিক থেকে থমকে গিয়ে মনের গভীরে ঢুকতে হয় প্রত্যেককে। নাহলে সত্যিকারের সাফল্য, আনন্দ আসে না, শান্তি আসে না। তাই অনন্ত এই দেশকালে অগণ্য দীপ্ত লোকে তুমি আছো মরে চাহি, আমি চাহি তোমার পানি। পারসা করে যেটাই বললাম যে আমার এই বক্তব্যের মূল যে বিষয়বস্তুটি, সেটি বিশ্ব পরিচয়কে ঘিরে। অনেকেই ভাবছেন ছবিটা কোত্থেকে পেলাম, আমি পাইনি, চ্যাটজিপিটি করে দিয়েছে। তাদেরকে বললাম যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একজন ছোট্ট ছেলেকে, 11 থেকে 12 বছরের ছেলেকে আকাশ চেনাচ্ছেন। দেখলাম খুব সুন্দর করেছে, আমার নিজেরই ভালো লাগলো। তবে দেবেন্দ্রনাথ ঠাকুরের মুখটা অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মতো হয়ে গেছে, সেটা আমার কিছু করার নেই। আর ওই অভিজ্ঞতা, সেই 11-12 বছরের অভিজ্ঞতা থেকেই রবীন্দ্রনাথ বিশ্ব পরিচয় লিখেছিলেন। সত্যিকারের বিশ্ব নয়, মহাবিশ্ব পরিচয়। বিরাটত্বের দিক থেকে, ক্ষুদ্রত্বের দিক থেকে, পরমাণু লোক, নক্ষত্র লোক, সৌরজগৎ, গ্রহ লোক, ভূলোক। আমি এখনো জানি না এইটিকে কেন আমরা পাঠ্য পুস্তকের মধ্যে আনতে পারি না, পঠন পাঠন যাকে সিলেবাস বলে তার মধ্যে আনতে পারি না। কিন্তু নিশ্চয়ই কারণ আছে। অনেকে বলবেন তিনি তো অনেকদিন আগে লিখেছিলেন, কিছু ভুলভাল আছে। কিন্তু সেটা বড় কথা নয়। কি লিখেছিলেন, কি মানসিকতায় লিখেছিলেন, কি জিনিসকে অনুভূতি করে লিখেছিলেন, সেইটা বোধহয় আমাদের তরুণী প্রজন্মদেরকে জানানো উচিত। তবেই শেখার আনন্দের সত্যিকারের মাপকাঠি তারা খুঁজে পাবে। আগেই বলেছি যে ছোট্টবেলায়
বাবার সঙ্গে গেছিলেন ডালহৌসি পাহাড়ে। সেই ডালহৌসি পাহাড়ে এইটি হচ্ছে সেই বাড়িটি, যার নাম স্নো ডাউন, বক্রতা হিলস। আর এই বক্রতা হিলসের সামনে এটি হচ্ছে হিমালয়ের দৃশ্য। এই বাড়ি থেকেই তোলা। সেখানে সন্ধ্যাবেলা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে রাতের আকাশ চেনাতেন। আর সেই রাতের আকাশ চেনানোর মধ্যে দিয়ে শুরু হয়েছিল এক অদ্ভুত বিপ্লব। সেই বিপ্লব সত্যি মানে যদি দেখি ভাবলে অবাক লাগে, কারণ বিজ্ঞানের প্রতি কবির আজীবনের আকর্ষণের উন্মেষ ঘটে তার শৈশবে। কিশোর কবি পিতা দেবেন্দ্রনাথের সঙ্গে প্রথম হিমালয়ে যান 1873 সাল নাগাদ। তখন দেবেন্দ্রনাথের সঙ্গে থাকা দুটি বই, আর.এ. প্রক্টরের হাফ আওয়ার উইথ টেলিস্কোপ অ্যান্ড দ্য অর্বস অ্যারাউন্ড আস, সম্ভবত পিতার মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানের প্রথম পাঠ কবি। সুতরাং আকাশ চেনায় কবির প্রথম হাতে করে এই সূত্রে তার বাবার কাছে। সন্ধেবেলায় খোলা আকাশের নিচে বসে নক্ষত্র খচিত আকাশের সঙ্গে পরিচিত করাতেন কিশোর রবীন্দ্রনাথকে। সৌরজগতের গ্রহমণ্ডলের বিবরণ শোনাতেন তিনি। উৎসুক কিশোরটি যত্ন করে লিখে ফেলতেন সেসব কথা তার মনের মতো করে। আর আমরা খুব কম জনেই জানি রবীন্দ্রনাথের প্রথম কোনো লেখা প্রকাশিত হয়েছিল মাত্র 13 বছর বয়সে, প্রথম কবিতার আগেও তত্ত্ববোধিনী পত্রিকায় একটি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক রচনা, গ্রহগণ জীবের আবাসন। কতজন জানি আমরা? রবীন্দ্রনাথ বলতেই বললাম বিশ্বকবি, মহাগুরু, বাঙালি মনীষার চূড়ান্ত একটি নিদর্শন। কিন্তু তার প্রথম পাবলিকেশন, প্রকাশনা ঘটেছিল জ্যোতির্বিজ্ঞান নিয়ে। তা যাই হোক, এই রবীন্দ্রনাথকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে। সেই বলার মধ্যে আমি বলতে চাই যে আজ চলুন না শুরু করা যাক এক রহস্যময় দুরাভিগম্য জগতে সেই প্রজ্ঞাবান পরিব্রাজকের কথা, যাকে আমরা জানি বিশ্বকবি, ঔপন্যাসিক, সুরের গুরু। কিন্তু কোন সে জগতে তার পরিভ্রমণ? মহাবিশ্বে তার ভাবনা। এই বিষয়ে তার ভূমিকা খুব দুঃখজনকভাবে হলেও এখনো কিছুটা সাধারণ মানুষের অপরিচিতির আধারে। অথচ মহাবিশ্ব নিয়ে তার ধ্যান ধারণা ছড়িয়ে আছে নানা রচনায়, প্রবন্ধে, গানে ও কবিতায়। বাস্তব সত্যকে নিয়ে আলবার্ট আইনস্টাইনের সঙ্গে তার আলোচনার সারাৎসার আজ বৈজ্ঞানিক বা অবৈজ্ঞানিক নির্বিশেষে অনুসন্ধিৎসু মানুষের মধ্যে সমান উদ্দীপনা সৃষ্টি করে। তাই চলুন, আসুন আগামী 1 ঘন্টা বা তার কাছাকাছি সময়ে শব্দের মালা গেঁথে শব্দকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করা যাক এক সত্যের অনুসন্ধান এক আপেক্ষিকভাবে অপরিচিত রবীন্দ্রনাথের, যিনি শুধু কবি নন, শুধু সুরের গুরু নন, যিনি একজন বিজ্ঞান সাধক বটে। বিজ্ঞান ভাবনা যার সহজাত। গত 300 বছরের মধ্যে আমি এরকম বিজ্ঞান মনস্ক মানুষের কথা বাঙালি ইতিহাসে পাইনি, বিশ্বাস করুন। বিজ্ঞানী অনেক হয়েছে, কিন্তু বিজ্ঞান মনস্ক মানুষের কথা বলছি। তো তারই সাবলীল প্রকাশ ছড়িয়ে আছে তার বিশ্ব পরিচয় ও মহাকাশ বিষয়ক নানা রচনায়, যা তার জন্মের 164 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সমানভাবে প্রাসঙ্গিক। এইটাই হচ্ছে আমাকে নাড়া দিয়েছিল। আমি আজকাল বিভিন্ন জায়গায় বক্তৃতা দিই জ্যোতির্বিজ্ঞান নিয়ে, বাচ্চাদের, স্কুলের ছেলেদের, কখনো কলেজেরও দিই। দিতে দিতে খেয়াল করি যা যা বলছি আজ থেকে 88 বছর আগে বা ওই সময় 80 বছর আগে রবীন্দ্রনাথ হুবহু তাই লিখে গেছেন। অথচ আমরা বলছি অনেক গবেষণাপত্র পড়ে, অনেক গত বছর যে 10তম এডিশন সংস্করণ বইটি বেরিয়েছে বিজ্ঞানের, সেটা পড়ে সেখানে কোথায় যেন একটা খটকা লেগেছিল। আমরা কি তাহলে সত্যি করে বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে পড়তে পারছি? জগৎ সংসারের সৌন্দর্য তাকে আপ্লুত করত। অসাধারণ মৌলিক শব্দচয়নে তার বর্ণনা করেছেন। আবার এই সৌন্দর্যকে উপলব্ধি করে যুক্তিবাদী মন দিয়ে তার বিশ্লেষণ করতে করতে কারণ খুঁজতে গিয়ে টান দেন জীবন, প্রকৃতি আর মহাবিশ্বের সৃষ্টির রহস্য শিকড়ে। আমাদের মধ্যে আছে না যারা ফাইন আর্টস পড়ে, সাহিত্য, গদ্য, পদ্য, কবিতা, নাটক, গান, তাদের সঙ্গে বিজ্ঞান সেটা তো একটা অন্য বিষয়।
রবীন্দ্রনাথ হচ্ছেন প্রথম বোধহয় মানুষ যিনি দেখিয়েছেন যে বিজ্ঞান বলো, সাহিত্য বলো, রসসৃষ্টি বলো, কোথায় যেন একের সঙ্গে একের যোগ আছে। যেটা আজকালকার দিনে অনেক অনেক চিন্তা ভাবনা ঘষাঘষির পরে এনইপি 2020 করে করতে চলেছে। সব বিষয়ের সঙ্গে সব বিষয়ের যোগ আছে। এটা আমরা আমাদের স্কুলে বা কলেজে যাওয়া ছাত্রছাত্রীদের বোঝাতে পেরেছি এই মুহূর্তে, কিন্তু রবীন্দ্রনাথ সেটা একটা চেষ্টা করে গেছেন। তিনি বলেছেন, শিক্ষা যারা আরম্ভ করেছে গোড়া থেকেই বিজ্ঞানের ভান্ডারে না হোক, বিজ্ঞানের আঙিনায় তাদের প্রবেশ করা অত্যাবশ্যক। আর সেই দায়িত্ব নিয়ে আমি কাজ শুরু করছি। ভেবে দেখুন, তথ্যের যথার্থে এবং সেটাকে প্রকাশ করার যথাযথ বিজ্ঞান অল্পমাত্র স্খলন ক্ষমা করে না। আমরা বলি না ওই হলো আর কি, হ্যাঁ মানে আমি ওইটাই বোঝাতে চেয়েছি। বিজ্ঞান ভিত্তিটা করে না। যেটা দরকার, যেটা প্রমাণিত, যেটা সত্য, সেটাকে সঠিকভাবে সুনিপুণভাবে সবার সামনে তুলে ধরার নামই সঠিক বিজ্ঞান। সেখানে কিন্তু ওই মনে করছিলাম এটা হয় না। অল্প সাধ্য সত্ত্বেও যথাসম্ভব সতর্ক হয়েছি। বস্তুত আমি কর্তব্য বোধে লিখেছি, কিন্তু কর্তব্য কেবল ছাত্রদের প্রতি নয়, আমার নিজের প্রতি। ভেবে দেখুন, 1937 সালে লিখছেন, 76 বছর বয়স। এই লেখার মধ্যে দিয়ে আমার নিজেকেও শিক্ষা দিয়ে চলতে হয়েছে। এই ছাত্র মনোভাবের সাধনা হয়তো ছাত্রদের শিক্ষা সাধনার পক্ষে উপযোগী হতে পারে। ওনার কথা তুলে বলছি। আর যে জিনিসটা আপনাদের দেখাবো, যে রবীন্দ্রনাথ যে শুধু কয়েকটা বই পড়ে আর কয়েকটা তথ্য দিয়ে তিনি রচনা করেছেন বিশ্ব পরিচয়, তা না। তার জন্য আমি সুদীপ বাবুর কাছে আন্তরিক কৃতজ্ঞ। উনি প্রথম আমাকে এটা তুলে ধরেন। আমরা কজন জানি যে রবীন্দ্রনাথের, এটা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেনে তিনি পড়তে গেছিলেন, মূলত এগ্রিকালচার, কৃষি বিজ্ঞান। দুবার রবীন্দ্রনাথ ঠাকুর ছেলের সঙ্গে দেখা করতে এবং হয়তো আরো কারোর কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেছিলেন। তার মধ্যে ইউনিভার্সিটি অফ ইলিনয় 1916 সালে তিনি 6 দিন থেকেছিলেন, 7টা বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতা শুনে সবাই আপ্লুত হয়েছিল। কিন্তু তার মধ্যেই মহাকাশ এমন আগ্রহ, তিনি দেখতে চেয়েছিলেন সেই ইউনিভার্সিটি অফ ইলিনয়ের মান মন্দিরটিকে, যেখানে একটি 16 ইঞ্চি রিফ্র্যাক্টর টেলিস্কোপ দিয়ে মহাকাশকে দেখার প্রচেষ্টা চলছিল তখন। এবং তিনি যে দেখতে চেয়েছিলেন সেটা ইউনিভার্সিটি অফ ইলিনয়ের যে ক্রোড়পত্র বেরোতো, বুলেটিন, সেইখানে কিন্তু তার পাতা থেকে নেওয়া তার ছবি এবং লেখা, Hindu poet and philosopher who spent around 10 days in the Twin Cities recently delivered 7 lectures aside from looking at the stars and writing several poems. সেই সময়ের সেই ছবি তুলে ধরছি এবং ইউনিভার্সিটি অফ ইলিনয় এবং সেখানকার হিন্দু যারা মানুষ, যারা ছাত্র, যারা অন্য পণ্ডিত, তারা এত অভিভূত হয়েছিলেন। আপনারা কি জানেন যে রবীন্দ্রনাথ টেগোর হাউস বলে ইউনিভার্সিটি অফ ইলিনয়ের কাছে এই বাড়িটি সৃষ্টি হয়েছে এবং প্রতি বছর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনা, গভীরভাবে বিশ্লেষণ করার একটা প্রচেষ্টা এবং তার জীবনের নানা দিক তুলে ধরা হয়। এবছর আপনাদেরই বিশ্ববিদ্যালয় থেকে তার প্রতিনিধি হিসাবে সুদীপ বাবু গিয়েছিলেন সেই আলোচনা সভায় মাসখানেক আগে, এবং তারই সূত্রে আমি জানতে পেরেছি এই অভূতপূর্ব একটা দিক রবীন্দ্রনাথের, যেটা আমি অন্য কোথাও আমি খোঁজ পাইনি অন্তত। চলে আসি এবার একটু জ্যোতির্বিজ্ঞানের কথা। একটু সড়বড় হয়েছি বলে বলছি নিজের বিষয়, সেই জন্য। আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা আকাশের দিকে তাকিয়ে ভাবতেন আকাশটা কি, আকাশটা কোথায়, আকাশের মধ্যে পৃথিবীর অবস্থানটাই কোথায়, আর আকাশের গায়ে যে আলোর বিন্দুগুলো যাদেরকে আমরা তারা বলি তার সঙ্গে পৃথিবীর কি কোনো সংযোগ আছে? এই সমস্ত প্রশ্নের মধ্যে দিয়ে জন্ম নিয়েছিল জ্যোতির্বিজ্ঞান। তাই জ্যোতির্বিজ্ঞানকে যেমন মানব সভ্যতার একটি প্রাচীনতম বিষয় হিসেবে চিহ্নিত করা যায়, তেমন এখনকার দিনেও আমরা দেখি খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির পদার্থবিদ্যা নিয়ে একটা বিরাট যেন আলোচনা সবসময় চলছে। স্থান এবং কালে বিরাট ব্যাপ্তি জুড়ে জ্যোতির্বিজ্ঞান। এবং 21 শতাব্দীকে বিজ্ঞানীরা মনে করছেন শীঘ্রই
জ্যোতির্বিজ্ঞানের শতাব্দী হিসাবে চিহ্নিত করা হবে, একটা প্রমাণ দিচ্ছি। 1901 থেকে 2000 সাল, এই 100 বছরে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্পদার্থবিদ্যা, ব্রহ্মাণ্ড তত্ত্ব এবং সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্ব, এই বিষয়গুলোর উপরে 3.5 নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। সেখানে 2000 থেকে 2024 সালে 6টি নোবেল পুরস্কার, 17 জন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ওই একই 4টে বিষয়ের উপরে। এটাকে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে এই বিষয়গুলি কতটা গুরুত্ব পাচ্ছে। রাতের আকাশ, আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই আলোর বিন্দুগুলোর পেছনের মানে খোঁজার চেষ্টা করতেন। কোনো মানে খুঁজে না পেয়ে কি করেছিলেন, আকাশের বিভিন্ন দিকে ঘন সন্নিবিষ্ট কয়েকটি তারাকে মনে মনে চিহ্নিত করে সরল রেখা দিয়ে যোগ করে বিভিন্ন কাল্পনিক আকৃতির কথা ভাবতে শুরু করেছিলেন। এইভাবে সারা আকাশটিকে তারা 88টি ভাগে ভাগ করে ফেলেছিলেন। প্রতিটি ভাগকে চিহ্নিত করা হয়েছিল এরকম একটি কাল্পনিক ছবি দিয়ে, যাদেরকে আমরা বলি তারামণ্ডল। কিন্তু আমরা জানি যে তাছাড়াও রাত এবং দিনের আকাশ, দুটো আকাশে আমাদের টানে। রাতের আকাশ যেমন কল্পনা অনেক শুরু সূত্রপাত করে, দিনের আকাশেও তেমন সেই প্রসারতা মানুষের মনকে প্রসারিত করে যে মুক্ত আকাশের দিকে তাকায়। কিন্তু আকাশের গভীরতা আমরা সত্যি খালি চোখে বুঝতে পারি না, তাই দূরবীন। আর সেই দূরবীন গত 40-50 বছরে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে প্রযুক্তির সব থেকে উন্নততম দিকটা তুলে ধরছে মহাকাশ অবলোকনের যন্ত্র এবং তার পর্যায়ের মাধ্যমে। দেখুন না, বিরাট বিরাট সমস্ত মান মন্দির, অবজারভেটরি তৈরি হয়েছে। এই জায়গাটি চিলির অ্যাটাকামা ডেজার্টের লা পারানাল বলে। জায়গাটি এত দুর্গম, সারা বছর 2.5 লক্ষ স্কোয়ার কিলোমিটারের মধ্যে এক বিন্দু ঘাসের দানাও জন্মায় না। সেইখানে 4টে 8 মিটার ব্যাসের বিরাট বিরাট দূরবীন মহাকাশকে দেখে চলেছে। হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের একটা ছোট দ্বীপ, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফিট ওপরে 15টি দেশ 12টি দূরবীন বানিয়েছে। সব থেকে ছোটটির খরচ পড়েছে $50 কোটি। কেন? মহাকাশকে জানার চেষ্টা। ভারত কিন্তু পিছিয়ে নেই। পৃথিবীর বৃহত্তম দূরবীনটির কাজ শুরু হয়েছে, বছর 10 মধ্যে শেষ হবে। TMT 30 মিটার টেলিস্কোপ, 30 মিটার ব্যাসের একটা বিশাল আয়না দিয়ে এই দূরবীনটি তৈরি। খরচ এত বেশি যে কোনো একটি দেশ পারছে না, 5টা দেশ সহযোগিতার হাত বাড়িয়েছে: আমেরিকা, চীন, কানাডা, জাপান এবং ভারতবর্ষ। আমরা কজন জানি যে 2018 সালে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের লোকসভায় ঘোষণা করেছিলেন এই দূরবীনটি বানাতে ভারতের অবদান হবে 1700 কোটি টাকা, একটা যন্ত্র বানাতে। আমরা কজন জানি 2018 সালে ভারত সরকার 7টি, ইংরেজিতে বললে মেগা সায়েন্স প্রজেক্টের কথা আলোচনা করেছে। 10 বছরের মধ্যে 2028-এর মধ্যে সম্পন্ন করতে হবে। খরচ বিশ্বাস করুন 19,000 কোটি টাকা। আমাদের ভারতবর্ষ, যেখানে আমরা মাঝে মাঝে খুব হাসি, মূলত আমরা বুদ্ধিজীবী বাঙালিরা, যে এখনো কি সব জিনিস করে যে মাথা খারাপ করছে। গণেশের সুর লাগানো হয়েছিল, মহাভারতের যুদ্ধে আইসিডিএম ছোড়া হয়েছিল, হাস্যকর। সেই ভারতবর্ষই কিন্তু বিশাল ভাবে এগিয়ে চলেছে। আর এই 7টা মেগা সায়েন্স প্রজেক্টের মধ্যে জানলে অবাক হবে ছোটরা, 6টি জ্যোতির্বিজ্ঞান। সুতরাং ভারতবর্ষ জ্যোতিষশাস্ত্র নয়, জ্যোতির্বিজ্ঞানের কথা বলছি। কোথায় পৌঁছচ্ছে আমাদের অন্তত খারাপ লাগছে। ওতে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের বিশেষ করে কোনো ধারণাই নেই, কারণ তাদের দোষ না, আমরা ধারণা করতে দিইনি তাদের। যাই হোক, চাঁদ সূর্য পৃথিবীর কথাই ধরা যাক। বলবেন এগুলো তো সেই ছোট্ট 3 বছরের বাচ্চারা এখন শিখছে। আচ্ছা, আপনাদের মধ্যে যারা বসে আছেন বলুন, আপনার বাড়ির ছোট্ট কচি কাছাটা আজকে যদি জিজ্ঞেস করে, আজকে না স্কুলে পড়িয়েছিল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, কি গতিবেগে ঘোরে বলতো? কজন জানি উত্তর? সোজা প্রশ্ন। অথচ আমরা জানি পৃথিবীতে কোথায় মারামারি হচ্ছে, কোন রাজনীতিবিদ কাকে কি বলেছে, কে কি করছে, কার বিয়েতে 10,000 কোটি টাকা খরচা হয়েছে, এইসব নিয়ে আলোচনা করছি। কিন্তু এই উত্তরটা আমাদের কাছে নেই যে পৃথিবী কি গতিবেগে সূর্যের চারদিকে করে। কি দরকার জানেন, তাই না? 29.5 কিলোমিটার প্রতি সেকেন্ডে। ভাবুন তো, একটা গাড়ি 1 সেকেন্ডে এখান থেকে ধরুন শিউড়ি চলে গেল, মোটামুটি 30 কিলোমিটার। বলুন তো 1 সেকেন্ডে কেউ 30 কিলোমিটার যেতে পারে?
কিন্তু আপনারা সেই মুহূর্তে ভুলে যাচ্ছে যে আমি আপনি পৃথিবীর 790 কোটি মানুষ আমাদের বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত গড়ে 30 কিলোমিটার ছুটে চলেছি। যদিও আপনি ভাবছেন আমি তো চুপচাপ বসে আছি, আমি ভাবছি দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড চেতনার প্রথম ধাপ। নিজেকে পৃথিবী থেকে এক মুহূর্তের জন্য বার করে যদি নিজের দিকে তাকাই, পৃথিবীর দিকে তাকাই না, সব ওলটপালট হয়ে যাবে। সব সাজানো চিন্তাগুলো, যাকে ইংরেজিতে প্ল্যানিং বলে, সব ওলটপালট হয়ে যাবে। যে জিনিসটা আমাকে ছোটবেলায়, আজ থেকে প্রায় 40 বছর হলো চেষ্টা করছি একটু পড়াশোনা করতে, প্রথম আঘাত করেছিল, সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বিষয়টি নিয়ে। আমরা যে এই মুহূর্তে পৃথিবীতে বেঁচে আছি, মানে আপনারা যে আছেন এখানে, আমি যে আছি, পৃথিবীতে যে প্রাণের উদ্ভব হয়েছিল, প্রাণের সৃষ্টি হয়েছিল, বিবর্তন হয়েছিল, শুনলে অবাক হবে কয়েকটা পরপর ঘটে যাওয়া আকস্মিক ঘটনার জন্য, অ্যাক্সিডেন্টের জন্য। আমরা তো ভাবি আমরা কত ক্ষমতাবান, কয়েকটা অ্যাক্সিডেন্ট প্রমাণ দেব। আপনারা সবাই জানেন পৃথিবী 23.5 ডিগ্রি হেলে সূর্যের চারদিকে হেলে ঘোরে, আর এই হেলে ঘোরে বলে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় বলে পৃথিবীর মহাসাগরের বুকে জলের স্রোত জন্মায়। মহাসাগরের বুকে জলের স্রোত জন্মায় বলে আবহাওয়ামণ্ডলে বাতাসের স্রোত থাকে, আর আবহাওয়ামণ্ডলে বাতাসের স্রোত থাকে বলে মেঘ একদিকে জন্মে অন্যদিকে পুঞ্জীভূত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীকে সুজলা সন্ধ্যা করতে পারে। ঋতু পরিবর্তন যদি না থাকতো না, পৃথিবী জন্মের পরপরই একটা ধুধু মরুভূমিতে রূপান্তরিত, সেখানে আমি আপনি কোনোদিন কোনো প্রাণের স্পন্দন থাকতো না। অ্যাক্সিডেন্ট, জোয়ার ভাটা, আমরা সবাই জানি চাঁদের জন্য হয় না, সেটা কিন্তু ভুল তত্ত্ব দেওয়া হয় বইতে। জোয়ার ভাটা হয় চাঁদ ও সূর্যের দুজনের একসঙ্গে বিক্রিয়ার ফলে। আমরা কি জানি যে চাঁদের জন্য জল যতটা ফুলে ফেপে ওঠে, সূর্যের জন্য তার 47% ফুলে ফেপে ওঠে। কিন্তু এই জোয়ার ভাটা গুরুত্বপূর্ণ, তার কারণ কি? ছোটবেলায় আমরা তো সময় পড়েছি ক্লাস 5-এর বইতে যে পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল মহাসাগরের জলে। ডাঙায় উঠলো কি করে? প্রতিদিন জোয়ারের জলের সঙ্গে সঙ্গে বহুকোষী জীবন ডাঙায় ভেসে আসতো, জল নেমে যেত, তারা ডাঙা আটকা করে মারা যেত। কোটি কোটি বছর ধরে মারা যেতে যেতে ডাঙায় বেঁচে থাকার ক্ষমতা অর্জন করে সেই থেকে বিভিন্ন উদ্ভিদ, সরীসৃপ, প্রাণী, হনুমান, মানুষ। সুতরাং আমি যে আছি জোয়ার ভাটা আছে বলে। আর এই চাঁদের উপস্থিতি কিন্তু একেবারে অ্যাক্সিডেন্টাল, আকস্মিক। সুতরাং অনেকগুলো অ্যাক্সিডেন্টের ফলে আমরা আজকে এখানে বসে আছি। যেমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছবি দেখে আজকাল ইউটিউবে দেখে কি সুন্দর, নিজে দেখতেও না পাই অন্য কোথাও কিরকম দুধ সাদা বিকিরণ বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা বললেন এটা, এই বিকিরণটা কি জিনিস? উত্তর পেয়ে অবাক। জানা গেল সূর্য পৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে গড়ে 16 লক্ষ টন আয়নিত কণা বেরিয়ে আসছে। এই আয়নিত কণার স্রোত যখন সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে যায়, এই দুধ সাদা বিকিরণ হয়। এই আয়নিত কণাদের গড় গতিবেগ সেকেন্ডে 450 কিলোমিটার। 450 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগের ফলে এদের ভর বেগ বা এত ক্ষমতা এত বেশি, যে কোনো অণু বা পরমাণুর উপর পড়লে মুহূর্তে ভেঙে চুরমার করে দেবে। তার মানে আমি ভাবছি কাল সকালে উপাসনা গৃহে যাবো 7:15 সময়, 6:30 সময় বেরিয়ে সূর্য যদি একটু ওঠে, আমার রতনকুটির গেস্ট হাউস থেকে বেরোনো মাত্রই সূর্যের আলোর মার শরীরে পড়া মাত্রই মুহূর্তের মধ্যে আমি বশীভূত হতে বাধ্য। বেঁচে আছি কেন? আসবশিকতায়। চাঁদ অদ্ভুত সুন্দর ছবি। পৃথিবী যেমন আমরা দেখি চাঁদ উঠছে, চাঁদ থেকে কেউ একটা দেখছিল পৃথিবী উঠছে। চাঁদ ব্যাপারটা কি মনে করেন বিজ্ঞানীরা? তাদের মতে আজ থেকে 452 কোটি বছর আগে একটা বিরাট বড় পাথরের গোলা পৃথিবীর উপর প্রচন্ড জোরে আঘাত করে। এত জোরে আঘাত করে যে পৃথিবীর উপরিভাগে প্রভূত পরিমাণে ধূলিকণা এবং বস্তু সকল মহাশূন্যে উৎক্ষিপ্ত হয়। উৎক্ষিপ্ত হয়ে একেবারে দূরে যেতে পারেনি, কিন্তু বেশ কিছু দূরে গিয়ে কোটি কোটি বছর ধরে জমাট বেঁধে বেঁধে সৃষ্টি করেছে চাঁদের। এর সম্পর্কে তত্ত্ব কিন্তু ছিল 20 শতাব্দীর প্রথম দিকে, কিন্তু বুঝতে পারা গেছে কিন্তু 20 শতাব্দীর মাঝামাঝি। অথচ 1937 সালে প্রকাশিত বইতে রবীন্দ্রনাথ লিখেছেন, আদি সূর্য থেকে যেমন পৃথিবী বেরিয়ে এসেছে, তেমনি বাষ্পদেহী আদিম পৃথিবী থেকে বেরিয়ে এসেছে চাঁদ। 88 বছর আগে লেখা কথা। তারপরে কোটি কোটি বছরে পৃথিবী ঠান্ডা হয়ে শক্ত হলো, চাঁদও হলো তাই। ভেবে দেখুন, আজকালকার দিনে এটা যদি আমি ফেসবুকে দিয়ে দিই, লোকে বলবেন আপনি তো বিরাট বিজ্ঞানী। হ্যাঁ, যা বললেন তাই তো আমাদের সবাই বলছে। রবীন্দ্রনাথকে আমি বিজ্ঞানী বলবো? বলা হয় সমাজে, সেই মান্যতা তাকে আমরা দিতে পেরেছি ভেতর থেকে।
যাই হোক, আমাদের স্থান এবং কালের যাত্রা শুরু করি একটা জায়গা থেকে। একটা জায়গায় স্থান পরিবর্তন, কাল মানে সময় লাগে, তা বলছি না। সেই 1905 খ্রিস্টাব্দে মহান মনীষী স্যার আলবার্ট আইনস্টাইন অনেক তথ্য দিয়েছিলেন। তার ফলে আমরা জানতে পেরেছি যে আলোর একটা গতিবেগ আছে। আলোর গতিবেগ অ্যাটমের মধ্যে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগ। ভাগডাক করলে মধ্যশিক্ষা পর্ষদ এখন আবশ্যিক করে দিয়েছে ক্লাস 6-7 এর ভূগোল বইতে লিখতে হবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 8.3 আলোক মিনিট, বা আলোর সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় নেয় 8.3 মিনিট। মানেটা কি? কতজন টিচার, শিক্ষক বাচ্চাদেরকে বোঝান এটা? তার মানে কালকে সকালে আপনারা যখন সূর্যোদয় দেখবেন বা সূর্যকে দেখবেন, যে কোনো সময় হোক, দেখি এক লহমার জন্য দেখে বলবেন যে সূর্যটা দেখলাম 8.3 মিনিট আগে যেমন দেখতে ছিল সেটা এখন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সূর্য দেখতে কেমন পৃথিবীর কেউ বলতে পারবে না। 8.3 মিনিট অপেক্ষা করতে হবে। সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি, তার নাম 4 দূরত্ব 4.2 আলোকবর্ষ। এখান থেকে বেরিয়ে, লিপিকা থেকে বেরিয়ে আকাশটা যদি মেঘ করে কেটে যায়, তারাটাকে কেউ যদি চিনিয়ে দেয়, দেখে বলবে যে তারাটা দেখছি 4.2 বছর আগে যেমন দেখতে ছিল সেটা এখন দেখতে পাচ্ছি। তাই বাড়ির ছোটরা যদি হাত ধরে ঝুলে পড়ে বলে কলকাতায় যাচ্ছ, আমাকে সায়েন্স সিটিতে নিয়ে চলো, 50 টাকা খরচ করে টাইম মেশিনে চড়বো, একদম না। যে কোনো পরিষ্কার রাতে খোলা আকাশের তলায় বেরিয়ে ঘাট থেকে কাত করুন। যত গভীরের তারা আপনি দেখছেন না, আপনি আপনার নিজের অতীতকে দেখছেন। আরো বুঝতে পারি না সময় ধরে ভ্রমণ করি অতীতে, যে মুহূর্তে আকাশের দিকে তাকাই। সেই জন্য আকাশ পর্যবেক্ষণ এতটা আনন্দের, এতটা আশ্চর্যের জিনিস, চেষ্টা করতে পারি না। দেখুন, এই জিনিসটাকে আমি বলতে চাই যে আইনস্টাইন যে কথাগুলো বলেছিলেন, যার উপরে নির্ভর করে এই গ্র্যাভিটি কথাটা এসছে, আইনস্টাইন দেখিয়ে দিলেন এটি একটি শক্তি নয়। ভেবে দেখুন, 1916 সালে লিখেছিলেন আইনস্টাইন, 19 সালে মোটামুটি 20 সালে থেকে প্রমাণিত করা হয়েছিল, আর 1937 সালের আগে এটা লিখছেন। আপনারা কজন জানেন? আমি যদি বলি মহাকর্ষ শক্তি বল বলতে কি বোঝায়, বলবেন স্যার ওই দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। আইনস্টাইন বলেন ভুল। যে কোনো বস্তু তার ভরের জন্য স্থান এবং কালের মধ্যে একটা বক্রতা সৃষ্টি করে, আর সে কতটা বক্রতা হবে তা নির্ভর করে তার ভরের ওপর। আর সেই বক্রতা অন্য কোনো বস্তুকে তার দিকে এগিয়ে আসতে সাহায্য করে। এই যে এগিয়ে আসাটা, এটা কি বলে আপনাদের ভাষায় মহাকর্ষজ বল। সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব রবীন্দ্রনাথ লিখে গেছিলেন। আমরা এমন একটা জগতে আছি যার আয়তনের স্বভাব অনুসারে প্রত্যেক বস্তুই প্রত্যেকের দিকে ঝুঁকতে বাধ্য। বস্তু মাত্র যে আকাশে থাকে তার একটা বাঁকানোর গুণ আছে, বক্রতা। মহাকর্ষ তারই প্রকাশ। এখনকার দিনে এমএসসিতে গ্র্যাভিটেশন পড়াতে গেলে 2nd, 3rd, 4th লেকচারে পোস্ট গ্রাজুয়েট লেভেলে বলা হয় যে কার্ভেচার, তারপর তো অঙ্ক কষে দেখা নয় কতটা কার্ভেচার, কি কার্ভেচার, ভরের উপর কি নির্ভর করছে। ভাবুন, মহাকর্ষের তার এটা সর্বব্যাপী, এটা অপরিবর্তনীয়। যাই হোক, ইংরেজিতে যাকে গ্র্যাভিটেশন বলে তাকে মহাকর্ষ না বলে ভারাবর্তন নাম দিলে গুণ ছুটে যায়। আর এইখানে গত 50 বছরে আমাদের বাঙালি সমাজে পরিভাষার নামে যে পরিহাস করা হয়েছে তার কথা আমি উল্লেখ করছি। গুরুত্বাকর্ষণ, অভিকর্ষজ বল, মহাকর্ষজ বল লেখা আছে সব জায়গায়। ভারাবর্তন কেন বলেছেন বলুন তো? যে কোনো দুটি বস্তু পরস্পরকে ঘিরে ঘুরতে থাকে এই আকর্ষণের ফলে। আপনারা কি জানেন যে পৃথিবী সূর্যকে ঘিরে ঘুরছে, সূর্য পৃথিবীকে ঘিরে ঘুরছে? না, পৃথিবীকে না, পৃথিবী আর সূর্যের যে ভর কেন্দ্র তাকে ঘিরে ঘুরছে। তার মানে সূর্য এরকম করে আর পৃথিবী এরকম করে, ভার আবর্তন। এর থেকে ভালো পরিভাষা কোথাও হয়? অথচ আমাদের পণ্ডিতেরা নিজেদের তৈরি পরিভাষাকে সব থেকে ভালো বলে তার সংস্কৃত কি উৎস আছে ভেবে বিজ্ঞানটাকে ভুলে গেছে। এইখানেই বোধ হয় তরুণ প্রজন্মকে বলবো চিন্তা করতে হবে, লিখতে হবে যে কেন বিজ্ঞানকে বিজ্ঞানের ভাষায় কেন বোঝাবো না, তাকে সংস্কৃত বা তার মানেটা গভীরভাবে কি হতে পারে সেই বুঝিয়ে আমি পুরো জগৎকে ছবি পাঠিয়ে দিচ্ছি কেন। যাই হোক, জানি না ভারাবর্তন শব্দটা ব্যবহার হবে কিনা। সৌরজগতের কথায় যদি আসি, সূর্য হচ্ছে প্রধান। সেখানে আমরা কজন জানি যে সূর্যের গল্প?
সূর্য একটা গ্যাসের গোলক, ছোটবেলায় পড়েছেন আপনারা সবাই। আচ্ছা বলুন তো, একটা ফুটবলের মধ্যে কিছুটা রঙিন গ্যাস পাম্প করে ফুটবলটাকে যদি কেটে ফেলি, ভেতরে গ্যাসটা গলবে থাকবে, সেটা ছড়িয়ে পড়বে। তাহলে সূর্য গ্যাসের গোলক হয়ে ছড়িয়ে পড়ছে না কেন, কি বলেন বিজ্ঞানীরা? তাদের মতে আজ থেকে 460 কোটি বছর আগে একটা বিরাট বড় ঘন কালো গ্যাস এবং ধূলিকণা সম্বলিত মেঘ মহাশূন্যে ভেসে বেড়াচ্ছিল। এই মেঘটি 91% হাইড্রোজেন, 8% হিলিয়াম, 1% অন্য মৌল দিয়ে তৈরি। এই মেঘটির তাপমাত্রা ছিল -240°C। এই অত্যন্ত শীতল অবস্থায় এই ধরনের মেঘের মধ্যে একটিমাত্র প্রাকৃতিক বল কাজ করে, তা হলো স্ব-অভিকর্ষজ বল। এই স্ব-অভিকর্ষজ বলের ফলে মেঘের বহির্ভাগ কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। যত কেন্দ্রের দিকে গ্যাস ঘনীভূত হয়, কেন্দ্রের ঘনত্ব বাড়ে, চাপ বৃদ্ধি হয়, তাপ বৃদ্ধি হয়। তাপ বৃদ্ধি হতে হতে -240°C থেকে তাপমাত্রা ওঠে 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে। আর এই 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে একটা ঘটনা ঘটে। 4টে হাইড্রোজেন পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস যেন একসঙ্গে এসে জুড়ে গিয়ে সৃষ্টি করে একটা হিলিয়াম পরমাণু কেন্দ্র। এই পারমাণবিক সংযোজন বিক্রিয়ার ফলে প্রভূত পরিমাণে শক্তি নির্গত হয়। সেই শক্তি যত চেষ্টা করে বাইরে থেকে বেরিয়ে আসতে, একটা বিকিরণজনিত চাপ সৃষ্টি হয়। সেই বিকিরণজনিত চাপ যখন কেন্দ্রাভিমুখী স্ব-অভিকর্ষজ চাপের সঙ্গে একেবারে সমান হয়ে কেটে কেটে শূন্য হয়, তখনই সূর্য আকাশে ছড়িয়ে না পড়ে কোটি কোটি বছর ধরে ঝুলে থাকে। আর আমরা ভাবি আমাদের কত ক্ষমতা, বেশি শক্তি, বুদ্ধিশক্তি, অর্থ বা পরিচিতি। ভুলে যায় আমি আপনি প্রত্যেকে বেঁচে আছি প্রত্যেকটা মুহূর্তে। 15 কোটি কিলোমিটার দূরে একটা গ্যাসের গোলকের মধ্যে দুটি পরস্পর বিরোধী বল একেবারে কেটে কেটে শূন্য হয়ে যাচ্ছে। এটা আমরা ভুলে যাই। দম্ভ, শক্তি, ক্ষমতা, বুদ্ধির কি প্রকাশ! একটু এদিক ওদিক হলে না, হয় সূর্য চোখ সংকুচিত হবে, নাহলে প্রসারিত হবে। আর তা যদি হয় বন্ধুরা, 8.3 মিনিটের মধ্যে সব শেষ। সব দেখুন, রবীন্দ্রনাথ লিখে গেছে, জ্যোতিষ্ক লোকেদের সম্পর্কে একটা আলোচনা বাকি রয়ে গেল। কোথা থেকে তাপেদের যোগান চলছে তার সন্ধান করা দরকার পরমাণুদের মধ্যে। ইলেকট্রন প্রোটনের যোগে, আমি কিন্তু বলেছি নিউক্লিয়াস, উনি বলছেন ইলেকট্রন প্রোটনের যোগে যদি কখনো হিলিয়াম পরমাণু সৃষ্টি করা যায়, তাহলে সেও সৃষ্টিকার্য যে প্রচন্ড তেজের উদ্ভব হবে, তার আঘাতে আমাদের পৃথিবীতেও এক সর্বনাশী প্রলয় কাণ্ড হবে। এইরকম কাণ্ডটাই ঘটছে নক্ষত্রমণ্ডলীর মধ্যে। সেখানে বস্তু ধ্বংসের কাজ চলছে বলেই অনুমান করা সঙ্গত। এই মত অনুসারে সূর্য 360 লক্ষ কোটি টন ওজনের বস্তুপুঞ্জ প্রত্যহ খরচ করেছে ফেলছে। সূর্যের ভান্ডার এত বৃহৎ, আরো কোটি কোটি বছর এই অপব্যয়ের উদ্দামতা চলতে পারবে। যদি ধরে নেওয়া যায় যে একসময় সূর্য ছিল হাইড্রোজেনের পুঞ্জ, তাহলে সেই হাইড্রোজেন থেকে হিলিয়াম গড়ে উঠতে যে তেজ জাগবার কথা, সেটা এখনকার হিসাবের সঙ্গে মিলে যায়। আর আমি যেটা বললাম, আপনি ইউটিউবে খুলে ফেসবুকে দেখবেন এই ধরনের আর্টিকেল লেখা আছে যে সূর্য কি করে। আপনি বলবেন না, ভুল বলেছেন, উনি তো পারমাণবিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন বলেননি। আপনি কি জানেন সূর্যের মধ্যে যে ঘটনাটা শক্তি যোগায়, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন, পারমাণবিক সংযোজন বিক্রিয়া, সেটি প্রথম কবে আলোচিত হয়েছিল, উল্লেখিত হয়েছিল? 1938 সালে। 1937 সালে নিয়ে গিয়েছে, মাথায় রাখবেন। হ্যান্স বেথে তিনি প্রথম লিখেছিলেন যে সূর্যের মধ্যে যা ঘটে চলেছে তা হচ্ছে থার্মোনিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। যাই হোক, সূর্য বেশ মজাদার দেখতে। এটি বাঁদিকেরটা সূর্যের সত্যিকারের পৃষ্ঠদেশ, আলোকবর্তিকা, ফোটোস্ফিয়ার। তার ঠিক ওপরে অতি ক্ষীণ স্তরে বর্ণমণ্ডল বা ক্রোমোস্ফিয়ার। আর তারপরে হাজার হাজার কিলোমিটার ব্যাপৃত দুধ সাদা বিকিরণ সূর্যের। দেখুন, সত্যিকারের ছবি গত বছর নেওয়া। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আপনি দেখতে পাচ্ছেন চাঁদকে, চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিয়েছে, আর তার গা থেকে বেরিয়ে আসছে এই দুধ সাদা বিকিরণ। বন্ধুরা, এই বিকিরণের জন্য যে কণাগুলো, বিশ্বাস করুন, আমি আপনি রিপিকা অডিটোরিয়াম, গাছপালা যারা করে করুন, মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে বাধ্য। তবু বেঁচে আছে কেন? অ্যাক্সিডেন্ট, আশপাশে কথা। সূর্য মাঝে মাঝে কেঁপে ওঠে। এগুলো কিন্তু সব সত্যিকারের ছবি, মানে আমি নাসার অ্যাসোসিয়েট বলে দেখাতে পারছি, এগুলো ইন্টারনেটে সব নিয়ে এগুলো। মাঝে মাঝে সূর্যের গায়ে দেখা দেয় কালো কালো দাগ। সেই দাগগুলোকে বলা হয় সৌর কলঙ্ক। রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্যের গায়ে কালো কালো দাগ আছে। এক একটি কালো দাগ সময় সময় এত বড়ভাবে প্রকাশ পায় যে সমস্ত গ্রহ উপগ্রহ এক করলেও তার সমান হয় না।
ছোট দাগগুলি মিলিয়ে যেতে বেশি দিন লাগে না, কিন্তু বড় বড় দাগ 2-3 সপ্তাহ থাকে একেবারে এখনকার আন্ডারস্ট্যান্ডিং। দূরবীন দিয়ে দেখলে মনে হয় যেন এরা ডান দিকে ঘুরছে, কিন্তু আসলে ঘুরছে এরা সবাইকে গায়ে, এদেরকে সবাইকে গায়ে নিয়ে সূর্য। আমরা কজন জানি প্রতিদিন যদি একটা সৌর কলঙ্ককে দেখেন, ছোট ছোট্ট দূরবীন বাইনাকুলারের মধ্যে দেখবেন প্রতিদিন সরে সরে যাচ্ছে। তার কারণ কি জানেন? সূর্য নিজে ঘুরছে। আর তার থেকে প্রথম সূর্য যে ঘোরে সেটা প্রমাণিত হয়েছিল, রবীন্দ্রনাথ লিখে গেছে, তাই প্রমাণ হয়েছে পৃথিবী করে 24 ঘন্টায় আর সূর্য করে 26 দিনে। এখনকার মোস্ট রিসেন্ট আন্ডারস্ট্যান্ডিং 25.7 দিন। ভাবুন, সূর্যের দাগগুলো সূর্যের বাইরের আবরণে প্রকাণ্ড আবর্ত গহ্বর, সেখান থেকে উত্তপ্ত গ্যাস কুণ্ডলী আকারে ঘুরতে ঘুরতে উপরে বেরিয়ে আসছে। এদের কালো দেখতে হয়েছে চারপাশের দীপ্তির তুলনায়। সেই আলো যদি বন্ধ করা যেত তাহলে অতি তীব্র দেখা যেত এদের জ্যোতি। এই সৌরকলঙ্ককে যিনি জানেন, পৃষ্ঠদেশের তাপমাত্রা 5800 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই তাপমাত্রায় কোনো গ্যাস বেশি অবস্থায় থাকে না, প্লাজমাতে রূপান্তরিত হয়। প্লাজমার ধর্ম হলো কোথাও যদি একটা কোনো চৌম্বকীয় ক্ষেত্র থাকে তার থেকে ছিটকে প্লাজমা সরে যায়। সেই জন্যই আপনারা কিন্তু প্লাজমা টিভি দেখেন, ওর ভেতরে চৌম্বকীয় ক্ষেত্রগুলো এমনভাবে হয় প্লাজমা সরে সরে গিয়ে বিভিন্ন রঙের করে ছবিটা তৈরি করে। সূর্যের পৃষ্ঠদেশে হঠাৎ হঠাৎ করে চৌম্বকীয় ক্ষেত্রের গঠন হলে একটি প্লাজমা স্তম্ভ, সে যখন ভেতর থেকে উত্তাপ নিয়ে উঠছে, সে যদি অনুভব করে চৌম্বকীয় ক্ষেত্রে সরাসরি বেরোবে না, আশেপাশ দিয়ে উত্তাপ বার করে দেবে, এই অঞ্চল দিয়ে কোনো উত্তাপ বেরোবে না, তাহলে ওটা দেখতে পারবেন। বলে গেছে সূর্যের এইসব দাগ কমাবার প্রভাব পৃথিবীর উপর নানা রকমের কাজ করে। বলুন সে কি না, এই কি করে কাজ, আপনারা কি জানেন? যদি এরা ভীষণভাবে কাজ করে, আপনি মাটি থেকে 33,000 ফুট ওপরে প্লেনে করে যাচ্ছেন আমেরিকা, ইংল্যান্ড, সেই মুহূর্তে আপনার শরীরের মধ্যে দিয়ে কতটা এক্সরে পাস করবে জানেন? একটা চেস্ট এক্সরে করতে যত লাগে তার 33 গুণ। ভারতবর্ষের তো বিশাল দেশে 33 কিলো ভোল্টের যে হাই টেনশন পাওয়ার লাইন দেখেন, এই পাওয়ার লাইনের উপর দিয়ে যদি বয়ে যায় আয়নিত করা স্রোত, 1/5 1/6 দেশে সমস্ত শক্তি পাওয়ার এক মুহূর্তে শেষ হয়ে যাবে, আবার তুলতে 1 মাস লেগে যাবে। গ্রিড তিনি কিন্তু বলে গেছে নানাভাবে কাজ করে। যাই হোক, এই হচ্ছে সূর্যের সত্যিকারের ছবি। 2012 সালে নেওয়া, খরচ হয়েছিল $120 কোটি, মানে এখনকার নিরিখে প্রায় 10,000 কোটি টাকা লেগেছে একটা ছবি তুলতে। কেন জানেন? সূর্যকে আমরা ঠিক মতো চিনি এখনো। সূর্য একটা মসৃণ সুন্দর সেই ডিমের কুসুমের মতো নয়। প্রচন্ড বড় বড় বিস্ফোরণ ঘটছে সূর্যপৃষ্ঠে, প্রতি সেকেন্ডে হাজার হাজার টন গ্যাস সূর্যপৃষ্ঠ থেকে ছিটকে লাফিয়ে উঠে 30 থেকে 35,000 কিলোমিটার উচ্চতায় গিয়ে সুন্দর আর্চ বা লুপ ফর্ম করে আবার আছড়ে পড়ছে সূর্যপৃষ্ঠে। কখনো কখনো এতদিন উৎক্ষিপ্ত হচ্ছে সূর্যপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত হয়ে সৌর ঝড়ের মতো বয়ে যাচ্ছে আমাদের সৌরমণ্ডলের ওপর দিয়ে। বিশ্বাস হচ্ছে না তো? দেখুন 2016 সালে ছোড়া তো সত্যিকারের ছবি। সূর্যপৃষ্ঠ থেকে ছিটকে উঠে আবার লুপ ফর্ম করে। এই গর্তটা কত বড় জানেন? এই যে ভেতরের এই কভারটা, 3টে পৃথিবী পাশাপাশি ঢুকে যাবে। আর আমরা হই ও সন্ধ্যাবেলা অস্ত গেছে, আবার কালকে উঠবে, কি আর নতুন দেখা, তাই না? মুশকিল হচ্ছে সেখানে। আর এই দেখুন, আমি সৌর কলঙ্কের কথা বলছিলাম, এটি সত্যিকারের ছবি। কালো কলঙ্ক কত বড় হতে পারে এটি একটু গল্প বলি, একটু সময় নিয়ে বলছি। 2004 সালে এটা পৌষ সংক্রান্তির দিন, হ্যাঁ মকর সংক্রান্তির দিন, সকালবেলা অনেকে গঙ্গায় যায়, গিয়ে সূর্য প্রণাম করে কাজ শুরু করে দিন। সেদিনকে হঠাৎ দেখে সূর্যের, এটা খালি চোখে দেখেছি কিন্তু এটা বিরাট দাগ, আতঙ্কের সৃষ্টি হয়। সূর্যের কি হলো? তো আমাকে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে সঙ্গে সঙ্গে সকাল 7টার সময় জানিয়েছে। আমার বন্ধু ছিল তখন আমেরিকায়, নাসায় একটি গবেষণাগারে, যেখান থেকে সূর্যকে কন্টিনিউয়াস দেখায়। তাকে বলতেই সে 8 ঘন্টার মধ্যে ছবি তুলে পাঠিয়ে দিল। সৌর কলঙ্ক কত বড় জানেন? এই যে কালো দাগটা, 7টা পৃথিবী পাশাপাশি ঢুকে যাবে সৌর কলঙ্ক, এবং পৃথিবীর উপর যে কি প্রভাব পড়বে আমরা কল্পনা করতে পারি না। তো এই যে বললাম, আগেই বলেছি, তবু আবার মনে করিয়ে দেওয়ার জন্য যে ওনার কথাগুলো। আর এই যে আয়নিত কণার স্রোত, এরা, আমি তো এতক্ষণ ধরে বলে যাচ্ছি খুব মানে এর মতো, আপনার আমার এই বাড়ি, এই প্যান্ডেল, সরি প্রেক্ষাগৃহ, যার মধ্যে পড়ুক মুহূর্তে ভস্মীভূত। বেঁচে আছি কেন?
এই মুহূর্তে আজকে সন্ধ্যেবেলায় লিপিকা প্রেক্ষাগৃহ থেকে বেরোতে বেরোতে মনে রাখবেন, আমরা পৃথিবীতে বেঁচে আছি তার কারণ কয়েকটা অ্যাক্সিডেন্ট। প্রথম অ্যাক্সিডেন্ট বলেছি আগে, আরেকটা অ্যাক্সিডেন্ট হচ্ছে পৃথিবী নিজে একটা বার চুম্বকের মতো ব্যবহার করে, তার নিজের চারিদিকে কমলা লেবুর খোসার মতো এমন একটা ভূচম্বকীয় বর্ম সৃষ্টি হয়েছে, এই আনিতকণা স্রোত এসে সেই বর্মে ধাক্কাকে ভেতরে ঢুকতে না পেরে পিছলে উপর দিয়ে চলে যায়, আর আমরা হবে কিরকম রাজারানীর মতো কত ক্ষমতা বেঁচে আছে। কিন্তু উত্তর এবং দক্ষিণ চৌম্বকীয় মেরুতে একটা গর্ত মতো থাকে, এই আনিতকণা স্রোত সেই গর্তের মধ্যে দিয়ে প্রবেশ করে মাটিতে পড়ে আপনাকে আমাকে লীন করার আগে আবহামণ্ডলে বাতাসের পরিকার সঙ্গে বিক্রিয়া করে দাপ করে জ্বলিয়ে দেয় বাতাসকে। আর আমরা কি দেখি? মেরুজ্যোতি। ইউটিউবের কল্যাণে সবাই দেখেছি অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস। অভূতপূর্ব, 2-3 বার দেখতে পেয়েছি, মানে কথা বেরোয় না মুখ থেকে। কিন্তু আমার এক বন্ধুর তোলা ছবি অভূতপূর্ব, 2024 সালে মার্চ মাসে তুলেছিল ফিনল্যান্ডের উত্তর প্রান্ত, একেবারে আর্কটিক সার্কেল থেকে। বরফের চাদরে আকাশ প্রতিফলিত হচ্ছে, আর আকাশের গায়ে অরোরা বোরিয়ালিস। বন্ধুরা, এই হচ্ছে সত্যিকারের প্রকৃতি। এই সত্য জানার পরে আর কোনো ছেলে মেয়ে একেবারে প্রাত্যহিক জীবনের কোনো মানে নেই এই সমস্ত নিয়ে আর সত্যি আলোচনা কি করবে? কার প্যান্টটা কত বড়, কারটা ছোট, কার চুলটা বড়, কার চুলটা ছোট করবে? সেই সুবিধাটা, সুযোগটা আমরা দিচ্ছি শিক্ষকরা ছোটদেরকে। তাদেরকে ওই বলে না নেশায় বুঁদ হয়ে যাওয়া, জ্ঞানের নেশায় বুঁদ করার চেষ্টা করছি আমরা। কিছু তথ্য দিয়ে যাচ্ছি, যে তথ্য তারা সবসময় স্কুলেও পঠন পাঠনে, এখানকার কথা বলছি না, অন্য জায়গায় নেয় না, তাদের কোচিং ক্লাস আছে, স্কুলের রেজিস্ট্রেশনটা আমার দরকার। শিক্ষা জগৎ আমাদেরকে রবীন্দ্রনাথের কাছ থেকে কিছুটা ধার করে রোগ প্রচেষ্টা চালা। রবীন্দ্রনাথের শিক্ষা বললেই সঙ্গে সঙ্গে আজ থেকে 25-30 বছর আগে থেকে যে কথাটা চলে আসছে, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ, মানে না আমরা অনেকেই জানি না, কিন্তু বলে যাচ্ছি। সুতরাং ভেবে দেখুন যে রবীন্দ্রনাথ বলে গেছিলেন আমাদের আবহামণ্ডলকে অস্তব্যস্ত করে এই সৌরকলম। এখন প্রচন্ড গবেষণা চলছে, একটা নতুন টার্মিনোলজি, কসমিক ওয়েদার, ব্রহ্মাণ্ড আবহাওয়া। আমাদের শুধু এই বাতাস নয়, 100 কিলোমিটার নয়, তার বাইরেও কিভাবে প্রভাবিত করে চলছে পৃথিবীকে। সৌরজগৎ আজ থেকে 460 কোটি বছর আগে বিজ্ঞানীদের মতে যখন ওই গ্যাস এবং ধূলিকণার চাকতির মধ্যে জন্ম নিচ্ছিল সূর্য, তার বহিরাঞ্চলে তাপমাত্রা কম থাকার ফলে গ্যাস এবং ধূলিকণা জমাট বেঁধে বেঁধে অত্যন্ত উত্তপ্ত গোলাকার বস্তু সৃষ্টি করে। কোটি কোটি বছর ধরে তাদের উত্তাপ বিকিরিত হতে হতে অন্তত প্রথম 4টে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল প্রস্তুতিভূত, শক্ত, কঠিন হয়ে যায়। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন মূলত গ্যাস দিয়ে তৈরি। রবীন্দ্রনাথ এটা ঠিক লিখে যাননি, কিন্তু আমি জানি ওনার একটা কমেন্ট আছে, উক্তি আছে, সেটা হচ্ছে বড্ড গোলমেলে এই সমস্ত বৈজ্ঞানিক তত্ত্ব। কেন বলেছেন জানেন? কি কনটেক্সটে? শনি গ্রহ বা বৃহস্পতি যদি গ্যাসেরই তৈরি হয়, মূর্তিগুলো আমরা পাই করতে, একটা গ্যাসের গোলক ছেলে বা মেয়ে বলা যায়, তারপরে তো দেখতে কিরকম, মাথায় চুড়ো করে চুল বাঁধা আছে নাকি না অন্যরকম রঙের শরীর। হ্যাঁ, বেশি এগোননি, কেন বেশি এগোলে ধর্মবিরোধী হয়ে ধর্মান্ধরা ঝাঁপিয়ে পড়ে ছেড়ে করে নিত ওনাকে। কিন্তু সত্যি কথাই তাই। আপনার ছেলে বা মেয়েটি যখন ক্লাস 8-এর পরীক্ষায় লিখছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এগুলি গ্যাসের গোলক, আর তারপরে বেরিয়ে তাকে শুনতে হচ্ছে পাড়ার মোড়ে শনি ঠাকুরের পুজোটা দিয়ে যায়। এবার বুঝছেন বিজ্ঞান মনস্ক হতে গেলে উচিত কত কঠিন হতে হবে। শুধু মোবাইল ফোনের চ্যাট করলে বিজ্ঞান মনস্ক হওয়া যায় না। নিজেদের দিকে নিজেদের মনে আয়না তুলে দেবে, আমি কি? প্রত্যেক যেদিন তুলে ধরে বুঝতে পারবো না, কিছু করতে হবে না, যেদিন শুধু বুঝতে পারবেন আপনি কি, সমাজ অটোমেটিক্যালি উন্নত হবে, আমাদের মনোবৃত্তি উন্নতি হবে, যেগুলোকে আমরা চাপা দিয়ে রাখি। বরং কালকে কোথায় গিয়ে বিরিয়ানিটা খেলে খুব ভালো লাগবে, এই চিন্তাতে আমরা 8 ঘন্টা কাটিয়ে ফেলি। বা পাশের বাড়ির লোকটিকে কোন কথা বললে সে একবারে চুপ করে যাবে, এই কথাটা ভাবে। ভেবে দেখি, দেখুন সেটাই মনে হয় আমার, ভুলও হতে পারে।
সত্যিকারের রং প্রত্যেকটি গ্রহে, গভীরে যাচ্ছি না। মঙ্গল গ্রহ নিয়ে একটু কথা বলি, সত্যিকারের ছবি। মঙ্গলের পৃষ্ঠদেশে এরকম গিরিখাত, যেন তরল জল বয়ে গেছিল। আপনি কি জানেন মঙ্গল গ্রহের জন্য এত কোটি কোটি টাকা কেন খরচ করছে সারা পৃথিবীর বিজ্ঞানীরা এবং ভারতীয়রা? তার কারণ মঙ্গলের মাটিতে বা মাটির তলায় যদি কোনো জলীয় বরফ থাকে, এককোষী বহুকোষী ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট থাকতেই পারে। তা যদি হয়, আমরা কি জানি যে প্রতি বছর গড়ে কয়েকশো কিলোগ্রাম পাথরের টুকরো মঙ্গল গ্রহ থেকে ছিটকে পৃথিবীতে এসে পড়ে? একটি পাথরে চেপে যদি পড়ে না পৃথিবীতে, বিশ্বাস করুন বন্ধুরা, 6 মাস থেকে 3 বছরের মধ্যে সমস্ত প্রাণ ছাড়খাড় হয়ে যাবে। তাই জানার চেষ্টা প্রাণ করে বিজ্ঞানীদের মঙ্গলে প্রাণ আছে কিনা। শুধু শুধু গবেষণা করে বিদেশে গিয়ে অনেক ঘুরে ঘুরে অনেক পয়সা কোটি কোটি টাকা খরচা হচ্ছে না, রাইট? খোঁজ পেয়েছে 2008 সালে, হ্যাঁ, সাদা আস্তরণ, বোধহয় জলীয় বরফ। 2012 সালে কিউরিওসিটি, খটখটে শুকনো নদী খাত, নুড়ি পাথর। একমাত্র তরল প্রবাহ, জল প্রবাহমান হলে নুড়ি পাথরের সৃষ্টি হয়। নিশ্চয়ই জল ছিল কোনোদিন। 2012 সালে যখন সারা পৃথিবী বিজ্ঞানী মহল বলতে পারছে না, বললে সবাই যদি আতঙ্কিত হয়ে যায়, তাহলে তো মানে জ্যোতিষীদের পোয়াবার। সবাই গিয়ে বললো, বলছে মরে যাবো না, জ্ঞানটি দিচ্ছি, তুমি একা বাঁচবে, সবাই শেষ, আমি যাবো। এই তো বলে জ্যোতিষীরা, যাই হোক, জ্যোতিষীদের পোয়াবার, সেগুলো বলতে পারছে না। ভারতবর্ষ ঠিক করলো 2012 সালের 15ই আগস্ট যে পাঠাবে। তার আগে আজ থেকে 88 বছর আগে ইদানিং জ্যোতিষ্কলোকের দিকে মানুষ ক্যামেরা চালিয়েছে। সেই ক্যামেরা তোলা ছবিতেও কালো দাগ দেখা যায়, কিন্তু ওগুলো যে কৃত্রিম খাল। 1876 খ্রিস্টাব্দে জিওভানি স্কিপারেলি বলে একজন ইতালীয় বিজ্ঞানী লিখেছিলেন। না, সেরকম গল্প আমাদের এই সংবাদ জগৎ না, তিনি ইতালীয় ভাষায় লিখেছিলেন, আমি দূরবীনের মাধ্যমে দেখেছি অনেক কানালিজ পাওয়া যায়। কানালিজ মানে ইতালীয় ভাষায় খাত। পরের দিন এই সমস্ত পশ্চিমী সভ্যতার খবরের কাগজে রিপোর্টার লিখলো, জিওভানি স্কিপারেলি দূরবীন দিয়ে ক্যানেল দেখতে পেয়েছে, মানে খাল দেখতে পেয়েছে, মানে কেউ শুনেছে নিশ্চয়। ব্যাস, আগুন লেগে গেল। মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান পাওয়া গেছে। অরসন ওয়েলস লিখে দিলেন অ্যাটাক ফ্রম মার্স। রেডিওতে সেটা এমনিতে নাটক হলো, সারা পৃথিবীর লোক ভাবে সত্যি অ্যাটাক করেছে। কি অবস্থা! কিন্তু সেই ক্যামেরা তোলা ছবিতেও কালো দাগ দেখা যায়। কিন্তু ওগুলো যে কৃত্রিম খাল আর বুদ্ধিমান জীবের কীর্তি, সেটা নিতান্তই আন্দাজের কথা। অবশ্য এই গ্রহে প্রাণী থাকা অসম্ভব নয়, কারণ এখানে হাওয়া এবং জল দুটোই আছে। বলুন, কজন আপনার ক্লাসে এবার বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মঙ্গল গ্রহ সম্পর্কে? বলবেন? এই নানা ছিল, ওটা সিলেবাসে নেই তো, অথচ লিখে গেছেন। আর আমরা জানি ভারত 23 আগস্ট 2023 সালে ইতিহাস সৃষ্টি করেছে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করে। শনি গ্রহ 80,000 কিলোমিটার চওড়া ওই বলয়টি, 1 থেকে 100 কিলোমিটার উচ্চতা। হ্যাঁ, অভূতপূর্ব। পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় 29, এই সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 29.4 বছর। 246টা চাঁদ আছে। আর বিজ্ঞানীরা এখন মনে করছে 246টা চাঁদের 2-1টা ভেঙে গিয়ে এই বলয় সৃষ্টি হয়েছে। প্লিজ আগামী 2-3 দিনের মধ্যে একবার বিশ্ব পরিচয়টা খুলে দেখবেন, হুবহু লেখা আছে। ছোট ছোট নুড়ি পাথর এবং বরফের টুকরো দিয়ে বলয়। আজকে সব তো বলতে পারবো না সীমিত সময়ের মধ্যে, কোটেশন সেভাবে দিতে পারবো না। লিখে গেছেন আজ থেকে প্রায় 90 বছর আগে। এই হচ্ছে সেখানকার ছবি, বলয়। 1901 খ্রিস্টাব্দ ইতালি দেশের জ্যোতির্বিজ্ঞানী জোসেফি পিয়াজে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে আবিষ্কার করলেন 900 কিলোমিটার ব্যাসের একটি বস্তুকে, গোলাকার বর্তুলাকার বস্তুকে, যেটি সূর্যকে প্রদক্ষিণ করছে। নাম দিলেন সেরেস, CERES। লোকে বলল গ্রহ। কিন্তু তার 2-3 বছরের মধ্যে প্যালাস, ভেস্তা এবং জুনো, 3টে আরো একই ধরনের 500 কিলোমিটার আয়তনের আবিষ্কৃত হলো, যেটা মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে ঘুরছে। বোঝা গেল নতুন এক ধরনের বস্তু আমাদের সৌরজগতে আবিষ্কৃত হচ্ছে। আর সেই 1801 থেকে আজ অব্দি হাজারে হাজারে পাথরের টুকরো 101, 50, 10 কিলোমিটার আয়তনের আবিষ্কৃত হয়েছে, যারা পৃথিবী এই সূর্যকে ঘিরে ঘুরছে। এদেরকে বলা হয় এখনকার ভাষায়, আমাদের বাংলা পরিভাষায় গ্রহাণু।
কোনো মানে নেই। গ্রহিকা বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, গ্রহ থেকে ভেঙে গিয়ে তৈরি হয়েছে জাত, এই পরিভাষাকে আমরা দেখি। যাই হোক, এই ছবিটা নাসা থেকে নেওয়া। এখানে প্রতিটি সবুজ বিন্দু এক একটা আবিষ্কৃত এবং নামাঙ্কৃত গ্রহাণু, গ্রহিকা। আর বলবেন না আপনার ছোট্ট ছেলে মেয়েটাকে সৌরজগৎ মানে সূর্য, 9টি গ্রহ, ভুলে যান। এরা প্রত্যেকে সূর্যের অবদক্ষিণ করছে। তাদের মধ্যে লাল বিন্দুগুলোর নাম অ্যাপোলো গ্রহাণু। এদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথকে ছেদ করে, তার মানে পৃথিবী তার নিজের খেয়ালে সূর্যের চারিদিকে ঘুরছে। এরা ঠিক সেই একই জায়গায় একই সময় এসে এত বড় সংঘর্ষ হবে, পৃথিবীর একটা ভাগ উড়ে বেরিয়ে যেতে পারে। যদি বলেন কি বলছেন, দুর্যোগ কবে হবে বিশ্বাস করবে? যে কোনো মুহূর্তে। এই যে বক্তৃতা দিচ্ছি আজকে, এত সুন্দর একটা প্রেক্ষাপটে ঠিক এই মুহূর্তে আমাদের সামনে হতে পারে, আজ থেকে 10 বছর পরে হতে পারে, 10 লক্ষ বছর পরে, কেউ জানে না। আমরা যে বেঁচে আছি, বিশ্বাস করুন বন্ধুরা, অ্যাক্সিডেন্ট। বেঁচে থাকাটাই অ্যাক্সিডেন্ট। সেই অনিত্য নিত্যর খেলা যদি আমাদের মনের মধ্যে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি না, অনেক হিংসা, দেশ, ক্রোধ, অভিমান, রাগ উত্তাল হয়ে ওঠা অনেক স্থিতিত হবে। সেটাই পারি না বলি আজকে এই অবস্থা। যাই হোক, এই যে বললাম ধেয়ে আসছে পৃথিবীর দিকে, দেখুন 1937 সালে প্রকাশিত মঙ্গল আর বৃহস্পতির কক্ষপথের মাঝখানে অনেকখানি ফাঁকা জায়গা থেকে পণ্ডিতেরা সন্দেহ করে খোঁজ করতে লেগে গেলেন। প্রথমে এটি ছোট্ট 4টি গ্রহ দেখা গেল, তারপরে দেখা গেল ওখানে বহু হাজার টুকরো গ্রহের ভিড়। যাকে যাকে তারা ঘুরছে সূর্যের চারিদিকে, ওদের নাম দেওয়া যাক গ্রহিকা, ইংরেজিতে বলে অ্যাস্টেরয়েড। বলা যায় না কি কারণে এরা জোট বেঁধে গ্রহ আকার ধারণ করতে পারে। কোন পঠন পাঠকের পাঠ্যপুস্তকে বলুন তো এইসব লেখাগুলো আছে? সৌরজগতের বাইরে বেরিয়ে যায়। আমার অলরেডি 8:10, 8:05 হয়েছে, কিন্তু আমি শুরু করেছি এই 7:15 মতো। আশা করি দয়া করে যদি কিছু সময় দেন আমাকে। এগুলো সত্যিকারের ছবি আকাশ। বলবেন তা এবার ঠকাচ্ছেন আমাদের। আকাশের গায়ে তাকালে মেঘটেক না থাকলে দুটো আলোর বিন্দু, গ্রহ বা তারা, মধ্যিখানে কালো অন্ধকার। কোথা থেকে দেখতে পাচ্ছেন? কেন দেখতে পাই না জানেন? চোখের দোষ। মানুষের চোখের একটা জিনিস আছে যাকে ইংরেজিতে বলে পারসেপশন অফ ভিশন। 1-10 সেকেন্ডে যতটা পরিমাণ আলো আমাদের চোখের মনির মধ্যে দিকে রেটিনাতে পড়ে, অপটিক নার্ভ সঙ্গে সঙ্গে মাথার পেছনে নিয়ে গিয়ে ছবি আঁকতে শুরু করে। আমাদের চোখ একটা সিসিটি ক্যামেরার মতো আলোকে যোগ করতে পারে না। আমাদের চোখ যদি আলোকে যোগ করতে পারতো না, যে কোনো কেউ আমরা আকাশের দিকে 10 ঘন্টা 20 ঘন্টা একখানা তাকিয়ে থাকলে দেখতে প্রতিটা বিন্দুতে একটা করে তারা, বিরাট বিরাট গ্যাসের সমাহার। ভাবলে অবাক লাগে। এইখানে বলি জ্যোতির পদার্থবিদ্যা কিন্তু সোজা কথা নয়। আপনার কাছ থেকে আপনার একটা পাসপোর্ট ফটো নিয়ে আমি বলতে পারবো আপনার তাপমাত্রা কত শরীরে, আপনার ওজন কত, আপনি কবে জন্মেছেন, আপনার শরীরের ভেতরে কি কি আছে, কি কি রসায়ন, আর কতদিন বাঁচতে পারেন বলতে পারি। কেউ বলতে পারি কারোর ছবি দেখে? ভুলে যাবেন না, একটা তারার ছবি দেখে না এই সমস্ত উত্তর দিতে হয়। একটা তারা থেকে শুধু আলোর সংকেত ছাড়া কিছু আসে না। তাই জ্যোতির পদার্থবিদ্যা তীক্ষ্ণ 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 বুদ্ধি সম্পন্ন না হলে সফলভাবে করা যায় না। শুধুমাত্র আলোর সংকেত। এই যে আপনি বসে আছেন, এটা তবু আপনার আলো নয়, এই লাইট আপনার উপর পড়ে প্রতিফলিত হচ্ছে। আপনার শরীর থেকে যদি আলো বিচ্ছুরণ হয় না, যেটা হয়, এক্সরে হয়, অল্প পরিমাণে রেডিও হয়, সেটাকে আমি ধরে আপনার সম্বন্ধে আমি সব উত্তর দিয়ে দেবো। কত তাপ, কত ওজন, মানে ভর কত, কতদিন আগে হয়েছিল, আচ্ছা কতদিন পরে চলে যেতে পারে, সব বলে দিতে পারি। মগজাস্ত্র দরকার। সেই ক্ষেত্রে শুধুমাত্র যে সাদা আলোয় আমাকে যদি দেখেন হবে না। তরঙ্গ দৈর্ঘ্যের সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য, মানে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, তার সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যে জানতে হবে। গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও, তা হচ্ছে এখন। এবং ভেবে দেখুন, এই যে আলোটা বেরোচ্ছে তার আগে একটা প্রিজম জানেন তো, সে পিরামিডের মতো কাছে রেখে দিলে আলোগুলো ভেঙে যায় তার তরঙ্গ দৈর্ঘ্যে, আর সে বিভিন্ন, আর সেই থেকে আমরা বুঝতে পারি তারাটি সম্পর্কে সমস্ত ইতিহাস ভূগোল। এগুলো হচ্ছে তারাদের বিভিন্ন, ইংরেজিতে যাকে আমরা বলি স্পেকট্রা, বাংলা কি বলেন আপনারা? বর্ণালী। আচ্ছা, রবীন্দ্রনাথ বলে গেছেন বর্ণালীর থেকে বোধ হয় বর্ণলিপি কথাটা, ওই রঙের মধ্যে থেকে ফুটে উঠছে তার সম্পর্কে আলোচনা, বর্ণলিপি।
নিইনি আবার। কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া জিনিসকে আমরা প্রাণপণে এখনো টিকিয়ে রেখেছি, কেন আমি জানি না, আমি নিজের উত্তর নেই। রাইট? কে বলেছিলেন? সেই মহান মনীষী মেঘনাথ সাহা। দেখুন, বৃহৎ বিশ্ব নিজেকে নিতান্ত ছোট করে একটুখানি আভাস জানান দিলে তা না হলে জানাই হতো না, কেননা বড় দেখার চোখ আমাদের নয়, ইন্দ্রিয় বোধে জিনিসটা একটা ইশারা পাওয়া গেল। কিন্তু মানুষের বুদ্ধির তো তার বোধের থেকে আরো অনেক বেশি। সেই প্রকাণ্ড জগতের প্রকাণ্ড মাপের খবর জানতে বেরোলো অনুভূতির ছেলে ঘুরানো গুজো দিলে বাতিল করে। আলো জিনিসটাতে কেবল যে নক্ষত্রের অস্তিত্বের খবর দেয় তা নয়, ওদের মধ্যে কোন কোন পদার্থ বিলিয়ে আছে মানুষ সে খবর আলোর বুক চিরে আদায় করে নিয়েছে। এই বর্ণালোক চিহ্নপথের নাম দেওয়া যাক বর্ণলিপি। একান্ত অন্ধকার বলে কিছু নেই, অভূতপূর্ব। দিস ইজ দ্য আলটিমেট, সরি ইংরেজিতে বলে ফেললাম, সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং। যেখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথা শুনছে, পৃথিবীতে শূন্য বলে কিছু নেই, শক্তির একটা যেন ক্ষেত্র, ফিল্ড রয়েছে, যেখানে আমরা ব্যাকবম বলি। একান্ত অন্ধকার বলে কিছু নেই, যাদের আমরা দেখতে পাইনি তাদেরও আলো আছে। নক্ষত্রলোকের বাহিরের নিবিড় কালো আকাশেও অনবরত নানাবিধ কিরণ বিকীর্ণ হচ্ছে। এই সকল অদৃশ্য দূতকেও দৃশ্যপটে তুলে তাদের কাছ থেকে গোপন অস্তিত্বের খবর আদায় করতে পারছি এই বর্ণলিপিযুক্ত দূরবীন ফটোগ্রাফের সাহায্যে। বিএসসি এমএসসি যা পড়ানো হয়, সহজ সরল ভাষায়, সূত্র নেই, সমীকরণ নেই, বড় বড় তত্ত্ব নেই, একটা লাইনে বুঝিয়ে গেছে। এরপরে আগ্রহ করলে পড়ুন, আরো জান। আসুন না আমরা একটা প্রতিজ্ঞা করি, চেষ্টা করি আমাদের মতো সীমিত যে যেরকম ভাবে এই আগ্রহটাকে ছোটদের মধ্যে, এই যারা বসে আছে এদের মধ্যে তুলে ধরতে। যে শুধু জয়েন্ট এন্ট্রান্সি সব নয় জীবনে, শুধু সেক্টর 5-এ চাকরিটা সব নয়, শুধু বিদেশ গিয়ে সুন্দর ছবি তুলে ফেসবুকে দেওয়াটাই জীবনের সত্যি মুখ্য নয়। জীবনটাকে বুঝে সেই যে আনন্দ, সেই সাফল্য কেউ কোনোদিন দিতে পারবে না যতটা দিতে পারবে এই অনুভূতি, এই চেতনা। আমি ভুল বললে আমাকে আঙুল থেকে বলুন আপনি ভুল বলছেন। আমি আবেগতাড়িত হলে বলুন যেটা আবেগের কথা। আমার মনে হয় না কোনো একটা কেউ বলবেন। তারাদের ভর বিভিন্ন বিভিন্ন, সূর্যের 0.8 থেকে 150 গুণ হতে পারে। সূর্যের ভর 2 পিঠে 30টা শূন্য। পৃষ্ঠদেশের তাপমাত্রা ভেতরে কিন্তু 1.5 কোটি, কেন 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড ওই পারমাণবিক বিক্রিয়া হচ্ছে, বাইরে 50,000 থেকে 1800 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই পৃষ্ঠদেশের তাপমানের উপর নির্ভর করে তারাদের শ্রেণীবিন্যাস করে গেছে আজ থেকে 110 বছর আগে এক মহান মহিষী নারী, হার্ভার্ড স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরিতে, তার নাম মেরি ক্যানন। আজ অব্দি কেউ ভাঙতে পারেনি তার সামনে। চলে আসি সময় কম তারাদের জন্ম মৃত্যুতে। তারাদের জন্ম হয় আন্তর্নক্ষত্র মেয়ে, আমরা দেখতে পাই না, চোখে আমাদের সেই ক্ষমতা নেই। সত্যিকারের ছবি দেখাচ্ছি পেছনে, দেখবেন অভূতপূর্ব। এই একটা মেঘ থেকে 1000 সৌরজগৎ সৃষ্টি হবে, আমাদের আকাশের মেঘের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এই হচ্ছে মহাবিশ্ব, দেখবেন। অথচ এখানে 25 লক্ষ পিক্সেল আছে এই ছবিটাতে। কোন বিশ্বভারতীর ছাত্রছাত্রী আজ থেকে 2 বছর পর এমএসসি পাশ করে বেরিয়ে একটু গবেষণা করে আপনাদের এখানে দাঁড়িয়ে বলবে, এই যে সবুজ নীল, অক্সিজেন 5, অক্সিজেন 6, এই নীল হচ্ছে হাইড্রোজেন নিউট্রাল, এই হলুদটা সালফার, এই কালোটা লোহা, এই সবুজটা জিঙ্ক বা মলিবডেনাম, আর এই সাদাটা টাইটেনিয়াম। নবেলাস্ত্র বিশ্বকে জানার এক অভূতপূর্ব উপায়। জন্মিলে মরিতে হবে, তারারাও মারা যায়, কারণ আমারও লেকচারকে মরিতে হবে আর কিছুক্ষণের মধ্যে, সেই জন্য তাড়াতাড়ি শেষ করছে। তারা মারা যায় বিভিন্নভাবে, তাদের প্রারম্ভিক ভরের ওপর। ছট করে বলি সূর্য, সূর্য বা তার 8 গুণ বেশি ভরের তারা কিভাবে মারা যায়? সূর্যকে ধরুন, বেঁচে আছে কেন? শক্তি যোগাচ্ছে ভেতর থেকে কি করে? পারমাণবিক চুল্লি। কি হচ্ছে? হাইড্রোজেন থেকে হিলিয়াম। কত হাইড্রোজেন কেন্দ্রতে আছে হিসাব করে দেখা যাবে, আরো 500 কোটি বছর হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হবে। 500 কোটি বছর পর সমস্ত হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হলে পারমাণবিক বিক্রিয়া থেমে যাবে, শক্তি উৎপাদন থেমে যাবে, বাইরে থেকে চাপ থেমে যাবে, অভিকর্ষজ ভারাবর্তনের চাপে সংকুচিত হবে। যত সংকুচিত হবে বাইরের খোলসে যে হাইড্রোজেন পড়ে আছে, সংকোচনের ফলে তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড উঠবে, যেটা এতক্ষণে ছিল কেন্দ্রে। সেই কেন্দ্রে যে ঘটনাটা ঘটছিল সেটা খোলসে হবে এখন।
4টে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত প্রভূত পরিমাণে শক্তি গ্যাস উত্তপ্তভাবে প্রসারিত হয়। তার মানে 500 কোটি বছর পর দেখবে সূর্য ছোট হচ্ছে থমকে গিয়ে বড় হতে থাকে। কত বড় হবে হিসাব করে দেখানো যায়, আজ থেকে 500 কোটি বছরের পর সূর্য বড় হতে হতে পৃথিবীর কক্ষপথকে ছুঁয়ে যাবে। হ্যাঁ, মানে তার কয়েক কোটি বছর আগে বুধ শুক্র পৃথিবী আমাদের থাকবে, অস্তিত্ব থাকবে না, আমরা সূর্যের মধ্যে ঢুকে যাবো, অত চিন্তিত হবে না। মানে কেউ আমাকে ভাবে 500 কোটি বছর বেঁচে থাকবো, কি হচ্ছে কি হতে চলেছে, কিন্তু মনে রাখবেন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি 500 কোটি বছরের প্রিমিয়াম করে, ওই একটাই থাকবে না। যাই হোক, বাইরে যখন বড় হচ্ছে তাকে বলা হয় লাল দৈত্য। বাইরে যখন বড় হচ্ছে ভিতরের কেন্দ্রীয় অঞ্চলটা যেটা হিলিয়াম, সেটা কিন্তু ওই গুরুত্বাকর্ষণ ভারাবর্তন যাই বলুন সংকুচিত হচ্ছে, হতে হতে তাপ 1.5 থেকে 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছবে। এই 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে 3টে হিলিয়াম পরমাণু কেন্দ্র জুড়ে গিয়ে সৃষ্টি করে কার্বন পরমাণুর কেন্দ্র। প্রভূত পরিমাণের শক্তি বেরিয়ে আসার চেষ্টা করে থমকে যায়, কিন্তু শীঘ্রই সমস্ত হিলিয়াম কার্বনে রূপান্তরিত হলে, যেহেতু তার কি প্রারম্ভিক ভর শূন্যতে 1 থেকে 8 গুণ সূর্যের এতটা নয় যে আরো বেশি চাপ সৃষ্টি করে তাপমাত্রা 1000, 10,000, 1 লক্ষ কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে তুলতে পারে। ভেতরে উত্তপ্ত কার্বনের গোলা আকাশের গায়ে উজ্জ্বল একটা বিন্দু, বলবো শ্বেত বামন, হোয়াইট ডোয়ার্ফ। ততক্ষণে বাইরেটা এত বড় ছড়িয়ে পড়েছে, একটা মেঘের মতো সৃষ্টি করে, তাকে ইংরেজিতে বলে প্ল্যানেটারি নেবুলা। নেবুলা মানে মেঘ, প্ল্যানেটারি মানে যেন তৈরি হচ্ছিল যখন আমাদের গ্রহরা যে মেঘ থেকে তৈরি হচ্ছে সেটাই। তারপরে কোটি কোটি বছর ধরে ভেতরের সেই শ্বেত বামন অস্তমিত হয়, হারিয়ে যায় আমাদের সূর্য। সত্যিকারের ছবি দেখাচ্ছি প্ল্যানেটারি নেবুলা। গত 30 বছর এগুলো আমার গবেষণার কাজ, আমি খুব ক্ষুদ্র গবেষণা করি, একেবারে মেনশন নয়, বলার মতো কিছু নয়। কিন্তু আমরা দেখিয়েছিলাম 1994 সালে, আমি তখন ম্যানচেস্টারে পড়াতাম, যে যখন বড় হচ্ছে না আস্তে আস্তে হয় না, ধাক্কা দেয়। এই এক একটা ধাক্কার ফলে অণু মলিকিউল তৈরি হয়, কেউ বিশ্বাস করে। মানে আমাদের ভাগ্যের ব্যাপার, 1996 সালে একটি উপগ্রহ হল্যান্ড পাঠায়, আমাদের কম্পিউটারে তৈরি 72টা অণুর মধ্যে 68টা আবিষ্কৃত হয়। খুব আনন্দের দিন ছিল সেই দিনগুলো। এবং তার থেকে হোয়াইট ডট নিয়ে কি বলে গেছে মনে রাখবে, 1936 সালে সুব্রমণিয়াম চন্দ্রশেখর প্রথম হোয়াইট ডটকে তত্ত্ব দিয়েছিলেন, যার জন্য তার 30 বছর পর তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। আবার অপর কিনারায় আছে সাদা রঙের বেঁটে তারাগুলো, শ্বেত বামন। তাদের ঘনত্বের কাছে লোহা প্ল্যাটিনাম কিছুতে ঘেঁষতে পারে না, অথচ এরা জমাট কঠিন নয়, এরা গ্যাস দেহি, সূর্যেরই সগোত্র। পরমাণু সে আয়তন খর্বতা অনুসারে নক্ষত্রের আয়তন হয়ে যায় ছোট। সূর্যের ঘনত্বের জলের 1.5 গুণের কিছু কম। আশ্চর্য, সূর্যের ঘনত্ব কত জানেন? জলের 1.4। উনি দেখুন 1.5 গুণের কিছু কম। সিরিয়াসের সঙ্গীটির ঘনত্ব গড়ে জলে 50,000-এর বেশি, গুণের বেশি। 37-এ পাবলিশড হয়েছে, প্রকাশিত হয়েছে, আর 36-এ এটা নিয়ে তত্ত্ব দিয়েছেন সুব্রমণিয়াম চন্দ্রশেখর। এবার বলুন, আপনি বৈজ্ঞানিক মনস্ক, এই ব্যক্তিটি ছিলেন বৈজ্ঞানিক মনস্ক। তাকে বিজ্ঞানী হিসাবে, বিজ্ঞান মনস্ক হিসেবে একজনও আমরা পরিচয় দিই কারোর কাছে। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ ছাড়া আজকে 4র্থ দিন, 22শে শ্রাবণের সপ্তাহ, রবীন্দ্র সপ্তাহে গান বিভিন্ন জায়গায়, ল্যাম্পোস্ট থেকেও গান হচ্ছে, গত 5 বছরে হচ্ছিল। আমি গানকে ছোট করছিলাম, আমি বলছিলাম আমার সঙ্গে দেখা করতেছিল একজন, মানে এই অধমেরও রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, মানে আমার সঙ্গীত প্রভাকর ডিগ্রি আছে এলাহাবাদ থেকে রবীন্দ্রসঙ্গীতে। কিন্তু আমি বুঝি আমাদের এই একটু ছেদো মানসিকতায় আমরা যে কোনো জিনিসকে সত্যিকারের গভীরে না গিয়ে তাকে নিয়ে মাতামাতি করি, তাকে রোল মডেল করে ফেলি, তাকে বলি এই তো আদর্শ, এই তো আমাদের গর্ব। কিন্তু কেন গর্ব? সত্যি তো কেন গর্ব জানি না। সময় এসেছে ভারতবর্ষ একটা ইংরেজি বলে কাস্প, এই কাস্পের দিক যাচ্ছে। আপনাদের চেষ্টা করতে হবে আমাদের তরুণ প্রজন্ম, ভারতবর্ষের 60% তরুণ 30 বছরের কম বয়স, এদেরকে একটু ইকুইপ দেয়, অস্ত্র দিয়ে তৈরি করুন পৃথিবী জয় করার জন্য। তার জন্য মনোজগৎকে আগে জয় করতে হবে, তার জন্য দরকার এই চেতনা। আমরা কে, আমরা কোথায়? ক্ষুদ্র অতি ক্ষুদ্র, কিন্তু 25 থেকে 30 সেন্টিমিটার। কজন আমরা ছাত্রদেরকে বলি, জানো তোমার
ব্রেন, মস্তিষ্কের ক্ষমতা কত জানো? বলি, কোন মাস্টারমশাই বলে এই সময় নেই, ইউনিট টেস্ট আছে, অমুক আছে, বলবো কখন? অথচ সেইটাই তো শিক্ষার মূল উপাদান। প্লেটো বলে গেছেন, আমি কাউকে পড়াই না, আমি চেষ্টা করি তারা যাতে চিন্তা করতে শুরু করে, সেইটুকুনি বলি। এবং প্লেটো 2000 বছর ধরে একজন আদর্শ শিক্ষক হিসেবে এখনো পরিবর্তিত হয়। কজন করতে পারি আমরা? যাই হোক, নতুন একটা বিষয় শুরু হয়েছিল, যদি রসায়ন শাস্ত্র। এই সমস্ত অণু পাওয়া গেছিল এবং সবইগুলো জৈব অণু। তার মানে কেউ যদি বলে পৃথিবীতে প্রাণ আছে, আমরা সর্বশ্রেষ্ঠ জিনিস, আর কোথাও নেই, তার মতো বোকা মানুষ হয় না। প্রাণ ছড়িয়ে আছে মহাবিশ্বের চারিদিকে, আমরা তার খোঁজ পাই। প্রাণ সর্বজনীন। পরের তারাদের মৃত্যু, একটু বড় ভর, হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে কার্বন, ভর বেশি, চাপ বেশি, উত্তাপ বেশি, কার্বন থেকে অক্সিজেন, নিয়ন, সিলিকন, সালফার, ওই লোহাতে কি আটকে যায়, লোহাকে আর কিছুতেই চাপাচাপি করে কিছু করা যায় না, স্থিমিত হয়ে যায় ভেতরটা। সমস্ত স্তর এই পেঁয়াজের খোসার মতো ধাবিত হয় কেন্দ্রের দিকে, সেই লোহার গোলকে ধাক্কা খেয়ে ছিটকে তারাটা ফেটে যায়, সুপারনোভা বিস্ফোরণ। আর এই ফেটে যাওয়ার মুহূর্তে লোহা থেকে শুরু করে প্রাকৃতিকভাবে, স্বাভাবিকভাবে যে যে মৌল পাওয়া যায় পৃথিবীতে, সারা বিশ্বে তৈরি হয়ে যায়। আর সেই থেকে একটা বিরাট জিনিস হয়। আমার শরীরের রক্তের রং লাল কেন? লোহা আছে বলতো। মনের চোখটাকে বন্ধ করুন, প্রশ্ন করুন একটা লোহার পরমাণু, অ্যাটম, আমার রক্তের ধমনির মধ্যে দিকে হাঁটে যাচ্ছে, পায়ে যাচ্ছে, হাঁটে যাচ্ছে, মাথায় যাচ্ছে, মিনিটে 72 বার টেকনিক্যালি ঘুরে আসছে। ঢুকলো কি করে শরীরের মধ্যে? খাবারের মাধ্যমে। খাবার এলো থেকে, আমি যদি গাছ খেয়ে থাকি উদ্ভিদ থেকে, আমি যদি কোনো ছাগল খেয়ে থাকি, ছাগলটা গাছ খেয়েছে, সেখান থেকে গাছে থেকে, মাটি থেকে, মাটিতে এলো থেকে, খনি থেকে উঠে এসছে খাবার, খনিতে এলো থেকে। কেননা বিজ্ঞানীরা বিশ্বাস করেন আজ থেকে 1377 কোটি বছর আগে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল একটা বিন্দু সম জায়গা থেকে, প্রসারিত হয়েছিল মহাবিস্ফোট বা তত্ত্ব, বিগ ব্যাং। তখন 25% হিলিয়াম আর 75% হাইড্রোজেন ছাড়া কিছু ছিল না। আজকে জেনে যান আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের শরীরের প্রতিটি রক্তের কণিকা, অ্যাটম, ক্যালসিয়াম, দাঁত, হাড়, সোডিয়াম, পটাশিয়াম, যা যা তৈরি না, প্রত্যেকটি পরমাণু বাই পরমাণু সৃষ্টি হয়েছে কয়েক কোটি কোটি বছর আগে একমাত্র কোনো তারার অভ্যন্তরে, ফেটে গিয়ে সৃষ্টি হয়েছে আমরা। তাই সব থেকে ব্রহ্মাণ্ড চেতনার সব থেকে বড় নিদর্শন কি জানেন? আমি আপনি ঝগড়াঝাটি না করে আমাদের বলা উচিত, এই সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমরা সবাই তারাদের সন্তান। আমাদের শরীর তারাদের জীবাশ্ম দিয়ে তৈরি। আমার কথা বিশ্বাস না হলে গুগল গিয়ে দেখুন, ভুলে যায় কি তুমি আমাকে এরকম বললি, তাও দেখাচ্ছে, ভুলে যাই তুমিও যে আমিও তাই। আমার কত পয়সা জানো? তোমার তো এত ভয়ই পয়সা, কেন বলি ভুলে যায়। আমি কত বিদ্যান জানো? তোমার মধ্যে কিচ্ছু নেই, ভুলে যায়। দ্বন্দ্ব আসে নিজের অজ্ঞানতা থেকে। জ্ঞান লাভ করে দ্বন্দ্ব আসে না, সেখানে দ্বন্দ্ব আসে জ্ঞানের দ্বন্দ্ব। তুমি কি বলছো এটা বোধহয় ঠিক না বল, সেখানে মারামারির দ্বন্দ্ব, হিংসার দ্বন্দ্ব আসে না। আর আমাদের সমাজে বলার দরকার নেই, আনন্দবাজার আজকাল বর্তমান করলে ফার্স্ট পেজে দেখতে পাবে কি শিক্ষা আমরা পাচ্ছি, আমরা দিতে পারছি। কি এত বড়াই করছে বাঙালি আনার? রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজ থেকে 100 বছর আগে সৃষ্টি করে যেতে পারেন, চিন্তা ভাবনার সেই সুতোকে বুনতে পারেন, তারই তৈরি এই জায়গাতে দাঁড়িয়ে আমি বলতে পারি কজন আমরা তার সত্যিকারের রবীন্দ্রিক আদর্শে, তার প্রদর্শিত পথে শিক্ষা প্রদান করছে। অন্য জায়গায় তো ছেড়ে দিই, ছেড়ে দিই। ওদের রবীন্দ্রনাথ মানে ওই যে বললাম 25শে বৈশাখ, মালা দেওয়া, একটা খাবারের প্যাকেট, রজনীগন্ধার মালা, হারমোনিয়াম, ব্যাস বলে যাচ্ছে। এখানে অন্য লেভেলে হয়। সত্যি রবীন্দ্রনাথকে নিয়েই চিন্তার মনন এখানকার। তবু কি করছি? চিন্তা করতে হয়, আমার এইটুকুনি মনে হয় আর কি। তাই দেখুন,
তারা থেকে শুরু হয়ে শেষ হলো তারা, এই গ্যাস থেকে শুরু হয়ে শেষ হলো গ্যাসে, মধ্যখানে তারা জন্ম নিল। তাহলে গ্যাস থেকে গ্যাস, কিন্তু একটা খিচুড়ি রান্না হচ্ছে, গ্যাস কেমিস্ট্রি রসায়ন বদলাচ্ছে। তার থেকে একটা প্রশ্ন উঠে এলো, জীবন কি? এটা 40 বছর আগে। জীবন কি? পৃথিবীতে প্রাণ এলো কি করে? এখন 90% বিজ্ঞানী কি বিশ্বাস করে জানেন? পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়নি। প্রাণের বীজ, প্রাণ নয়, প্রাণের বীজ মহাশূন্য থেকে এসেছিল। পৃথিবীতে প্রাণের বীজ প্রিবায়োটিক মেটেরিয়াল মহাশূন্য থেকে এসেছিল। নতুন একটা বিষয়, তাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোবায়োলজি। আমরা কোথায় থাকি? যদি মনে করি আমরা একটা দ্বীপে বাস করি, মহাশূন্যটা জল আর আমরা একটা দ্বীপ, সেই দ্বীপের নাম হচ্ছে আকাশগঙ্গা, মিল্কি ওয়ে। প্রায় 20,000 কোটি তারা দিয়ে তৈরি। আমরা মধ্যিখানে নই, কেন্দ্র থেকে 28,000 আলোকবর্ষ দূরে সূর্য আর তার পরিবার, এবং সে কিন্তু চুপচাপ বসে নেই। আমাদের আকাশগঙ্গার কেন্দ্রকে প্রদক্ষিণ করছে প্রতি সেকেন্ডে 220 কিলোমিটার বেগে। আর আপনি ভাবছেন আপনি চুপচাপ বসে আছেন, নড়ছেন না। একেই তো পৃথিবী ঘুরছে 29.5, আবার সূর্য পৃথিবী সব নিয়ে 220 কিলোমিটার প্রতি সেকেন্ডে ঘুরে বেড়াচ্ছে। ভাবলে অবাক লাগে যে আমরা কোথায় আছি। আমাদের আপন নক্ষত্র লোকটি না রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকাণ্ড একটা চ্যাপ্টা ঘুরপাক খাওয়া জগৎ, বহু শতকোটি নক্ষত্রে পূর্ণ। তাদের মধ্যে আকাশে আছে এত সূক্ষ্ম গ্যাস, কোথাও অত্যন্ত বিরল, কোথাও বা অপেক্ষাকৃত ঘন, কোথাও বা উজ্জ্বল, কোথাও বা অস্বচ্ছ। সূর্য আছে, এই নক্ষত্রকে কেন্দ্র থেকে দূর প্রান্তে একটা নক্ষত্র মেঘের মধ্যে। কি বললাম আর কি শুনছেন? তবু রবীন্দ্রনাথকে নিয়ে আমরা জ্যোতির্বিজ্ঞান, তার বিজ্ঞান সাধনা চেতনাকে নিয়ে কোনো কথা বলবো না। যা বললাম সেটা লেখা আছে। আর এই ছবিটা আর বেশি নেই, এই ছবিটা আমাদের মহাবিশ্বের শেষতম ছবি। এখানে প্রতিটি রঙিন বিন্দু একটা তারা নয়, প্রতিটি রঙিন বিন্দু 10 থেকে 20,000 কোটি তারার সমষ্টি, এক একটা গ্যালাক্সি। এবার বলুন, মানুষের মন, মানুষের চিন্তন, মানুষের বুদ্ধি, মানুষের ধীশক্তি কোন পর্যায়ে বুঝতে পারছেন? প্রতিটা 20,000 কোটি তারা, তার মধ্যে সূর্য একটা তারা, তার মধ্যে তৃতীয় গ্রহ পৃথিবী, সেই পৃথিবীতে আমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অস্তিত্ব। অথচ দেখছি, বলছি, জানার চেষ্টা করছি ব্রহ্মাণ্ডকে। এই হচ্ছে আমাদের মস্তিষ্কের ক্ষমতা। তাকে আমরা কতটা ব্যবহার করি ভাবলে অবাক লাগে। আর 1377 কোটি বছর আগে একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল আমাদের মহাবিশ্বে, এই বিশ্বাসটা অনেকেই করে। সুতরাং আমাদের জ্ঞান, চিন্তা, আমাদের বুদ্ধি, আমাদের অনুভূতি যেন একটা সীমানা। শেষবারের মতো রবীন্দ্র ঠাকুরের কথা একটু বলি। এইসব নক্ষত্র জগতের সমষ্টি নিয়ে যে বিশ্বকে আমরা জানি, কোনো কোনো পণ্ডিত ঠিক করেছেন সে ক্রমশই ফুলে উঠছে। সুতরাং যতই ফুলছে ততই নক্ষত্রপুঞ্জের পরস্পরের দূরত্ব যাচ্ছে বেড়ে। শুধু এই নয়, একদল বিজ্ঞানীদের মতে এই বস্তুপুঞ্জ সংঘটিত বিশ্বের সঙ্গে সঙ্গে গোলকরূপী আকাশটিও বিস্ফারিত হচ্ছে, এক্সপ্যানশন অফ স্পেস অ্যান্ড টাইম। বিশ্বজগতের ভেবে ওঠা সেই আকাশমণ্ডলীর বিস্ফোরণের মাপ, কিন্তু মতের স্থিরতা হয়নি, এই কথা মনে রাখা উচিত। কেন বলুন তো? এই বিগ ব্যাং হাইপোথিসিস প্রথম কবে বলা হয়েছিল জানেন? 1948 সালে, 1937 সালের লেখা। আকাশটাও বুদবুদ কিনা এই প্রসঙ্গে আমাদের শাস্ত্রের মত এই যে সৃষ্টি চলেছে প্রলয়ের দিকে, সেই প্রলয়ের থেকে আবার নতুন সৃষ্টি উদ্ভাসিত হচ্ছে ঘুম আর জাগার পালার মতো। অনাদিকাল থেকে সৃষ্টি ও প্রলয়ের পর্যায় দিন ও রাত্রির মতো বারে বারে ফিরে আসে, তার আদিও নেই, অন্তও নেই। এই কল্পনাই মনে আনা সহজ। অসীমের মধ্যে কোথা থেকে আরম্ভ হলো? অসীমের মধ্যে একান্ত আদি ও একান্ত অনন্তের অবিশ্বাস্য তর্ক চুকে যায় যদি মেনে নিই আমাদের শাস্ত্রে যা বলে। অর্থাৎ কল্পে কল্পান্তরে সৃষ্টি হচ্ছে আর বিলীন হচ্ছে, ঘুম আর ঘুম ভাঙার মতো। মানুষ তাদের জানছে এবং নিজের আশু জীবিকার প্রয়োজন অতিক্রম করে
তাদের জানতে চাইছে। ক্ষুদ্রানপি ক্ষুদ্র ক্ষণভঙ্গুর তার দেহ, রাইট? বিশ্ব ইতিহাসের কণামাত্র সময়টুকুতে সে বর্তমান, বিরাট বিশ্ব সংস্কৃতি অনুমাত্র স্থানে তার অবস্থান, অথচ অসীমের কাজ ঘেঁষা বিশ্ব ব্রহ্মাণ্ডের দুষ্পরিমেয় বৃহৎ ও দূরদিগম্ব সূক্ষ্মের হিসাব সে রাখছে। এর চেয়ে আশ্চর্য মহিমা বিশ্বের কিছু নেই। কিংবা বিপুল সৃষ্টিতে নিরবধি কালে আর কোনো লোকে আর কোনো চিত্তকে অধিকার করে তার আর কোনোভাবে প্রকাশ পাচ্ছে কিনা। কিন্তু একথা মানুষ প্রমাণ করেছে, ভূমা বাহিরের আওতারে নয়, পরিমাণে নয়, আন্তরিক পরিপূর্ণতায়। সুতরাং এই যে কি অভূতপূর্ব দর্শনের কথা, অথচ বিজ্ঞানকে সঙ্গে নিয়ে দর্শন। রাইট? আমাদের সজীব দেহগুলি কতগুলি বোধের শক্তি নিয়ে জন্মেছে। এই ছবিটা নিচে দেখছেন, অ্যাসেন্ট অফ ম্যান, চার্লস ব্রুনার্সকির বিখ্যাত বই, যেখানে দেখানো হয়েছে কি করে গরিলা থেকে আজকে আমি মানুষ হয়েছি। আমরা যে বোধ শক্তির সম্বল নিয়ে এসেছি সে কেবল এই পৃথিবীতে আমাদের প্রাণ বাঁচিয়ে চলার হিসাব মতো, আরো কিছু বাড়তি অনুভূতি হাতে থাকে। আর সেই অনুভূতির ফলে আমরা পশুর কোঠা পেরিয়ে মানুষের কোঠায় পৌঁছতে পারি। এবার প্রমাণ করতে হবে আমাকে আমি কতটা মানুষ হতে পেরেছি। যাই হোক, যে গান দিয়ে শুরু হওয়ার কথা ছিল ভাগ্যিস তারা গাইনি, তাহলে গানটার আবার মানে চলে যেত। আকাশ ভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ, তারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। তো একটু ট্রান্সলেশন করে দিন, আমি করিনি, একদম আমার দিকে আঙুল তুলে বলবেন না বাজে হয়েছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। My heart sings at the wonder of my place in this world of light and life, at the feel in my pulse of the rhythm of creation, cadenced by the swing of the endless time. আমাদের শেষও নেই, শুরুও নেই। আমরা সেই নাটকে এন্ট্রি হচ্ছে, বেরিয়ে যাচ্ছি একটা জীবন। মহাশূন্য আছে, থাকবে। তাই যতটা থাকবো না স্টেজের মধ্যে, চেষ্টা করি অনুভূতিগুলোকে রসাস্বাদন করতে, জানাতে সবাইকে, তবেই বোধ হয় জীবনের সাফল্য। একটা ধন্যবাদ জানাবো একজনকে, যার সঙ্গে আমার 2006-07 সালে একটা আলোচনা হয়েছিল। তিনি আমার খুব পরিচিত মানুষ ছিলেন 2015 অবধি, মারা গেছেন 2015-তে। তিনি বলেছেন দুয়ারিজি, মানে আপনি মোটামুটি এগুলো বলেন লোকের সামনে। I have read Tagore has done enough in science. Can you try to bring that out? আমি না তখন আরো উদ্বুদ্ধ হয়েছিলাম এবং 2011 সালে শুরু করেছিলাম। আজকে সেটা অনেক পরিবর্তিত পরিমার্জিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। তো সেই লোকটিকে আমি, সেই মানুষটিকে আমি আমার শ্রদ্ধা জানাই, আন্তরিক শ্রদ্ধা জানাই। আমার খুব পরিচিত মানুষ ছিলেন এবং তিনি যে কত বড় মানুষ ছিলেন না, মেধার দিক থেকে, চিন্তার দিক থেকে, আমরা তাকেও না সত্যি ওই মিসাইল ম্যান বলেছিলেন বা রকেট ম্যান। মনুষ্যত্বের চাবিকাঠিতে তাকে সত্যি আমরা বুঝি না। তাই যাই হোক, অনেক কিছু বুঝি না, কিন্তু আজকের পরে এই ভিড়ের মধ্যে একজনও যদি, একটি তরুণ বা তরুণী যদি একটু উদ্বুদ্ধ হয়ে সে নিজের মতো করে পড়ে, প্রশ্ন করে, নিজের কাছে সেই জানা জ্ঞানকে আহরণ করে আনন্দ পায়, সেটাই আমার সার্থকতা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক দুয়ারি। আমাদের এমনটাই প্রত্যাশা ছিল যে ঠিক এইভাবেই সহজ সরল তথ্যপূর্ণ এবং সরস ভঙ্গিতে তিনি আমাদের রবীন্দ্রনাথের হাত ধরে বিশ্ব পরিক্রমা করালেন, মহাবিশ্ব পরিক্রমা করালেন। আমরা সবাই মুগ্ধ বিস্ময়ে শুনছিলাম তার বক্তব্য। তার কথায় মাঝে মাঝেই একটা ধ্রুবপদের মতো আসছিল অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের জন্য আমরা বেঁচে আছি,
অ্যাক্সিডেন্টের ফলে আমাদের এই প্রাণের আবির্ভাব, ঠিক তেমনই একটা অ্যাক্সিডেন্টের ফলে আমরা রবীন্দ্রনাথের এই অপরূপ বইটি বিশ্ব পরিচয় পেয়েছি। এটা একটা অ্যাক্সিডেন্ট। এমন বই লেখার পরিকল্পনা রবীন্দ্রনাথের ছিল না। বাল্যকাল থেকে তিনি বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানে আগ্রহী শেষ জীবন পর্যন্ত, কিন্তু আস্ত একটা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বই লিখবেন এমনটি তিনি কখনো ভাবেননি। তিনি এই বইটা লেখাতে চেয়েছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক প্রমথনাথ সেনগুপ্তকে দিয়ে। তিনি লিখেও ছিলেন। সেই বইটার নাম ছিল বিশ্ব রচনা। তারপর সেখান থেকে ভেঙে হলো বিশ্ব পরিচয় এবং প্রমথনাথ সেনগুপ্তের বই রূপান্তরিত হলো রবীন্দ্রনাথের রচনা। কাজে এই বইয়ের সঙ্গে পদার্থবিদ্যার সেই অধ্যাপকেরও একটা সংযোগ আছে। এই প্রসঙ্গে আমরা তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করি। সে কথা বিশ্ব পরিচয়ের ভূমিকাতেও বলে গেছেন রবীন্দ্রনাথ যে প্রমথ সেনগুপ্তের না থাকলে হয়তো তার এই লেখা হতো না। কিন্তু এই অ্যাক্সিডেন্টের ফলেই রবীন্দ্রনাথ এইরকম একটা বই আমাদের উপহার দিলেন। তখনকার মতো করে তথ্য সমৃদ্ধ, তিনি প্রমথনাথ সেনগুপ্তের লেখার সঙ্গে তৎকালীন যে সমস্ত বই সুলভ ছিল, সাধারণ জ্যোতির্বিজ্ঞানের বই, সেগুলি অধ্যয়ন করেছেন যত্ন সহকারে, আর সেই সঙ্গে তার অপরূপ ভাষা, এই সব মিলিয়ে এইরকম একটি বই, যে বইয়ের এখনো প্রাসঙ্গিকতা ম্লান হয়ে যায়নি। হয়তো কিছু তথ্যগত কিছু পরিবর্তন ঘটেছে, কিন্তু সেই বইটি আজও আমাদের কাছে কতখানি জরুরি এবং আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ তা আমরা অধ্যাপক দুয়ারির বিশ্লেষণে, তার কথায় আমরা খুব ভালোভাবে জানতে পারলাম। রবীন্দ্রনাথ খুব ছোট বয়স থেকেই মহাবিশ্বের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, সে কথাও আমরা জানলাম। তার আত্মকথাতেও তিনি বলছেন যে তিনি যখন খুব ছোট তখন তার মনে হতো যে সিঁড়ির উপর সিঁড়ি তুলতে তুলতে যদি আকাশের দিকে যাওয়া যায় তাহলে কি একসময় আমাদের মাথা ঠেকে যাবে না? তার গৃহশিক্ষক বলেছিলেন না, সেটা কখনোই হবে না। বালক রবীন্দ্রনাথের কাছে এটা ছিল একটা চরম বিস্ময় যে সিঁড়ির পর সিঁড়ি উঠে যাবে, আকাশের নীল জাদু